হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? জি। আসসালামু আলাইকুম আপু। আপনাকে অনেক ক্লিয়ার ওয়ালাইকুম শোনা যাচ্ছে। আসসালাম। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। সো আমি সবার আগে ১ম এ সরি বলে নিব যে গত ক্লাসটাতে আমি টাইম মতো জয়েন না করতে পারার কারণে আপনাদের সাথে আমি ওই গত ক্লাসটা নিতে পারিনি। তবে এরকম আসলে কখনো আমাদের সাথে হয় না। আমরা সবসময় দেখা যায় প্রফেশনালি আগে থেকেই আপনাদেরকে মেসেজ করে WhatsApp এর মাধ্যমে জানিয়ে দিই যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কিছু। তবে গত ক্লাসটা সামহাউ মিস হয়েছে। অ্যাটেন্ড করতে লেট হয়েছিল আমার। অ্যান্ড দেন পরবর্তীতে বিদ্যালয়ের সাথে কথা বলেছিলাম যে আপনাদেরকে প্রিভিয়াস উইকে কোন একটা ক্লাস দেওয়ার জন্য। তো সেভাবে হয়তো কারো ওভাবে সময় মিলছিল না বলে আমরা আর ওই ক্লাসটা রিশিডিউল করিনি গত উইকে। তো ইনশাল্লাহ সামনের উইকটাতে আমরা তো রেগুলার যে সোমবারে আর শনিবারে ক্লাসগুলো নিচ্ছি এভাবেই যাবে। তো আমাদের আর ৩টা ক্লাস মানে আজকেটা মিলে আরো ৩টা ক্লাস বাকি আছে। তো আজকে হচ্ছে 6 ক্লাস আর 7th আর 8th ক্লাসটা অ্যাজ ইউজুয়ালি উইকডেজেই হয়ে যাবে আপনাদের যেভাবে হয়। সো অবশ্যই সেটার জন্য সরি যে আপনারা অনেকেই জয়েন করেছিলেন লাস্ট ক্লাসে টাইমলি বাট হয়তো ক্লাসটা না হওয়ার কারণে মিস হয়ে গিয়েছিল। তবে এর পরবর্তীতে যদি এরকম প্রবলেম থাকে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা আগে থেকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? অ্যান্ড এর পাশাপাশি আমরা যে লাস্ট ক্লাসগুলো পর্যন্ত আমাদের যে ক্লাস কন্টেন্টস গুলো কভার করেছি, আমি আশা করছি আপনারা সবাই ডাউনলোড করতে পেরেছেন ফাইলস গুলো এবং প্র্যাকটিস করতে পেরেছেন আপনাদের এন্ড থেকে। কারো কোনো প্রবলেমস থাকলে বা প্র্যাকটিক্যালি কোনো কিছু প্রবলেম ফেস করলে আমার সাথে শেয়ার করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা সেই প্রবলেম গুলো সলভ করতে পারি ক্লাসে। ঠিক আছে? সো আমি জাস্ট আর ১ মিনিটের মধ্যেই আপনাদের সাথে আজকের টপিকস এর উপরে ক্লাসটা নেওয়া শুরু করব। তো তার আগে কারো যদি কোনো কোয়েরিজ থাকে সেটা আপনারা বলতে পারেন। ওকে। সো যেহেতু এখনো কারো কোনো কোয়েরিজ নেই, প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন। আর যদি কারো এক্সট্রা কোনো কোয়েরিজ থাকে সেক্ষেত্রে আমরা ক্লাসের মাঝে, মাঝে কোয়েশ্চেন গুলো নিব। আর ক্লাসের শেষের দিকেও ডিসকাস করব কিছুটা। যে কোনো টপিকস যদি এরকম থাকে আবারও রিভিউ করে দেওয়ার প্রয়োজন হয় মনে করেন, তবে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। আমি ক্লাসে রিভিউ করে দিব আরেকবার। সো আমি স্ক্রিন শেয়ারে চলে আসি। আজকে যে টপিক গুলো নিয়ে আমরা ডিসকাস করব আমি যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে আপনাদের সাথে যেদিন ক্লাস হয়েছিল লাস্ট সেদিন বলেছিলাম যে আমাদের কিছু যে জার্নাল এন্ট্রি গুলো সম্পর্কে দেখেছিলাম। আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব যে কি কি স্পেশাল জার্নাল এন্ট্রিজ আছে লেজার এন্ট্রিজ আছে সেগুলো নিয়ে। আর এছাড়া আসলে বিভিন্ন ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস দেখতে পাই যেমন ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এই ধরনের টাইপের অ্যাকাউন্টস গুলো আসলে কি কি এবং এগুলো আসলে কোন সময় আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করব, কি কি কারণে অ্যাড করতে পারি আমরা। তো সেই বিষয়গুলো নিয়ে দেখবো আরো ইন ডিটেলসে দেখবো যে ক্যাশ আমাদের যে জার্নাল এন্ট্রিজ গুলো আমরা করছি রেগুলারলি এর পরবর্তীতে প্রত্যেকটা অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যমে আমরা দেখা যায় এনুয়ালি বছরের শেষে আসলে পরে আমাদের রিটেন আর্নিংটাকে কনভার্ট করে ক্লোজিং এন্ট্রি দিয়ে পরবর্তী বছরে নিয়ে যাই। তো সেই ক্লোজিং এন্ট্রির বিষয়টা আমি গত ক্লাসে আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম। আজকের ক্লাসে ডিটেলস একটু দেখবো। সো এখানে যেটা করছি আমরা ফার্স্ট অফ অল রিভিউ করে যাব যে কি কি অ্যাকাউন্টস আছে আমাদের ফিক্সড অ্যাসেট রিলেটেড, এই ধরনের কি কি অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টস গুলো কি কাজে আসলে আমাদের লাগে আবার কখন কখন আমরা কোন ধরনের কোম্পানিগুলোর জন্য এই অ্যাকাউন্টস গুলো আমাদের এন্ট্রিজ গুলো দেওয়ার সময় ক্ষেত্রে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করতে পারি। সো ফিক্সড অ্যাসেটস এর ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট আমরা রেগুলারলি খুব বেশি দেখি, একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আর একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট।
তো অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটার মাধ্যমে আমরা আসলে বোঝাতে চাই যে অ্যাসেট গুলোর দাম আস্তে আস্তে ওভার টাইম বাড়ছে এবং রেগুলারলি ইনক্রিজ হচ্ছে, এবং দেখা যায় আমরা যখন সেই অ্যাসেটটা সেলও করতে যাই তখন সেটার সাথে আমরা অ্যাপ্রিসিয়েশনের কস্টটাকে অ্যাড করি। তো এই অ্যাপ্রিসিয়েশনের এই ভ্যালুটা আসলে অ্যাকচুয়াল অ্যাসেটটার ভ্যালুটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এই কারণে আমরা এই অ্যাপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা করি। তো অ্যাপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের মতোই, পার্থক্যটা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশনের সময় আমরা সেই অ্যাসেটের সাথে অ্যাপ্রিসিয়েশন ভ্যালুটাকে অ্যাড করে থাকি। আর ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা হয় যখন আমরা দেখাতে চাই যে কোনো অ্যাসেট রিডিউস হয়ে আস্তে আস্তে টাইম ওয়াইজ তার ভ্যালু কমে যাচ্ছে। সো কোন কোন অ্যাসেটস এর অ্যাপ্রিসিয়েশন হয়, যেমন ল্যান্ড বা প্রপার্টিজ, রিয়েল এস্টেটস এর অ্যাসেটস গুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখাই অ্যাপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন হয় ইউজুয়ালি বিভিন্ন কোম্পানির যেগুলো ফিক্সড অ্যাসেট থাকে, যেমন অফিস ইকুইপমেন্ট থাকে, কম্পিউটার ইকুইপমেন্ট, এছাড়া মেশিনারিজ, ফার্নিচার এন্ড ফিক্সচার্স, এই ধরনের অ্যাসেটস গুলোকে আমরা ডেপ্রিসিয়েশন করে দেখাই। সো এই দুই ধরনের অ্যাসেটস গুলো এছাড়াও আছে আরো বিভিন্ন রকমের অ্যাসেট রিলেটেড আমাদের বিভিন্ন অ্যাকাউন্টস। তো অ্যাপ্রিসিয়েশনের আসলে জার্নাল এন্ট্রিটা কেমন হতে যাচ্ছে বা এটার একটা ভিজুয়াল যদি আমরা দেখতে চাই, তো এখানে একটা ছোট এক্সাম্পল আমি দিয়েছি। এখানে মেনশন করেছি যে দ্য কোম্পানি ওনস ল্যান্ড এন্ড বিল্ডিং as dated from 1/1/2019, that means জানুয়ারি 2019 এর সময়ে তাদের একটা ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 8 লাখ টাকার মতো, এবং the value of the land increased by 1 লাখ টাকা by the end of year 2019। যেহেতু আপনারা জানেন যে ফুল বছরের ডেপ্রিসিয়েশনটা বা অ্যাপ্রিসিয়েশনটা আমরা একসাথে ক্যালকুলেশন করে অ্যাড করি, সো দেখা যায় তখন এই সময়ে আমাদের অ্যাপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে আমরা ফুল বছরেরই একসাথে করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ফুল একটা বছরে সেটার ভ্যালু ইনক্রিজ হয়েছে 1 লাখ টাকার মতো, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ডিসেম্বরের ক্ষেত্রে সেই এন্ট্রিটা দিব এবং জানুয়ারি এন্ট্রিটা পোস্টিং করবো এভাবে যে ল্যান্ড এন্ড বিল্ডিং যে অ্যাকাউন্টটা আছে আমাদের, সেই অ্যাকাউন্টটাতে হবে ডেবিট অ্যামাউন্ট 1 লাখ টাকা, আর অ্যাপ্রিসিয়েশন অন ল্যান্ড ক্রেডিট হবে, বিকজ দিস ইজ দ্য অ্যামাউন্ট আমরা আসলে রিসিভ করছি বা দিস ইজ দ্য অ্যামাউন্ট আমি অ্যাপ্রিসিয়েট করে আসলে ক্রেডিট সাইডে দেখাচ্ছি। সো অবশ্যই এটা আমাদের জন্য একরকম রেভিনিউ বলতে পারেন। তো যার কারণে এই রেভিনিউ হওয়ার কারণে এই অ্যাসেটের পাশাপাশি আমরা সেই রেভিনিউ অ্যাকাউন্টটাকে ইনক্রিজ দেখাচ্ছি। তো যখন রেভিনিউ ইনক্রিজ হয় তখন সবসময় ক্রেডিট সাইডে ভ্যালুটা আসে। এন্ড প্রফিট এন্ড লসের রিপোর্টের ক্ষেত্রে আমরা দেখবো যে রেভিনিউর সাইডে বা ক্রেডিট সাইডে, যে সাইডে আমরা রেভিনিউ, সেলস এগুলো অ্যাড করে থাকি ক্রেডিট সাইডে অফ আওয়ার প্রফিট এন্ড লস রিপোর্ট, সেই সাইডেই আমরা আমাদের অ্যাপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যাকাউন্টটা অ্যাড করবো। অ্যাপ্রিসিয়েশন অন ল্যান্ড অথবা অ্যাপ্রিসিয়েশন অন প্রপার্টিজ অথবা অ্যাপ্রিসিয়েশন অন ল্যান্ড এন্ড বিল্ডিং, এভাবে করে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে সেটা রিফ্লেকশনটা এভাবে হবে যে জাস্ট আমরা যেরকম করি অ্যাসেটের সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা এখানে মাইনাস করে ফেলি, এখানে অ্যাসেটের সাথে অ্যাকুমুলেটেড অ্যাপ্রিসিয়েশন যে অ্যাকাউন্টটা থাকবে, অ্যাকুমুলেটেড বলতে প্রত্যেক বছর এটাও ইনক্রিজটা হবে, তো ওইটা হয়ে যায় অ্যাকুমুলেশন, মানে আস্তে আস্তে যত টাকা ইনক্রিজ হতে থাকে ইন টোটাল সেটা হচ্ছে অ্যাকুমুলেশন। তো অ্যাকুমুলেশনের ওই অ্যাকাউন্টটা অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা থাকবে এবং সেই অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্টটাকে আমরা এখানে অ্যামাউন্টটা অ্যাড করে দিয়ে টোটাল অ্যাসেটের ভ্যালুটা তখন ইনক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ব্যালেন্স শিটের ক্ষেত্রেও আপনার রিফ্লেকশনটা একই রকম হবে, আর জার্নালিটির সময় যেরকমটা আমরা জার্নালিটি ডেপ্রিসিয়েশনের সময় করি সেরকম ভাবে অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্টের জন্য করতে হবে। অ্যান্ড আদার দেন দ্যাট, এবার আসে আমাদের ডিপ্লেশন নামে একটা অ্যাকাউন্ট। ডিপ্লেশন অ্যাকাউন্টটা মূলত আমরা দেখতে পাই সেসব কোম্পানির ক্ষেত্রে যে কোম্পানিগুলো দেখা যায় যে ট্রেডিং বেসড কোম্পানি, অনেক সময় দেখা যায় না যে বিভিন্ন অয়েল কোম্পানি আছে, গ্যাস মিনারেলস বেসড কোম্পানি আছে, যারা আসলে আর্থ থেকেই এই ন্যাচারাল রিসোর্সেস গুলোকে উত্তোলন করে দেন বিভিন্ন কাস্টমারদেরকে বা কোম্পানিদেরকে সেল করে, গভর্নমেন্টের ওয়াইজে বিভিন্ন প্রজেক্টে সেল করে। তো সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার অ্যাসেটস গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় এখানে ডিপ্লেশন একটা অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টসে অ্যাড করে নেই আমরা। তো সেই ধরনের কোম্পানিগুলোর অ্যাকাউন্টসে বা চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা ডিপ্লেশন অ্যাকাউন্টটা দেখতে পাই। আর এটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে যতগুলো ন্যাচারাল রিসোর্সেস আমরা উত্তোলন করছি আমাদের নেচার থেকে, সেটা আস্তে আস্তে এখান থেকে একটা কস্ট এক্সট্রাক্ট হয়। এই যে উত্তোলন করার সময় আমরা যে মেশিনারিজ গুলো ওখানে অ্যাড করছি, প্লাস এই যে আমরা এই অ্যাসেটস গুলো উত্তোলন করছি, সেগুলো ন্যাচারাল রিসোর্সেস, আমাদের এই জন্যই এখানে ডিপ্লেশনটা ধরা হয় যে কি পরিমাণ কস্ট আমাদের এক্সট্রাকশনের সময় হয়েছে এই পার্টিকুলার ন্যাচারাল রিসোর্সেস গুলোকে উত্তোলন করার সময়। আর অ্যামোর্টাইজেশনটা হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, অ্যামোর্টাইজেশন অ্যাকাউন্ট মোর অর লেস মোস্ট অফ দ্য কোম্পানিতেই থাকে, যে কোম্পানিগুলো আসলে দেখা যায় যে লং টার্ম
কোনো লোন বা মর্টগেজ নিয়ে থাকে অন্য কোনো কোম্পানি বা ব্যাংকের থেকে, তখন এই অ্যাকাউন্টটা আমরা আমাদের অ্যাকাউন্টসে অ্যাড করি। যে সাপোজ আমাদের কোনো একটা লোন বা মর্টগেজ পেমেন্ট আছে এবং সেই পেমেন্টটা আমরা ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করব। সো সাপোজ আমরা কারের জন্য লোন নিয়েছি বা কোনো একটা বাসার জন্য মর্টগেজ রেখে আমরা লোন নিয়েছি, যে বাসা বিল্ডিং কস্ট করব বা বিল্ডিং এর মধ্যে কোনো কিছু রিপেয়ারমেন্ট কস্ট হবে, তো সেটার জন্য একটা লোন নেওয়া। তো এরকম বিভিন্ন রকম ছোট 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 বড় লোন নিয়ে থাকি আমরা। যখন শর্ট টার্মের জন্য লোন নিয়ে থাকি সেটার নাম দিই আমরা লোন, এবং সেটা দেখা যায় একবারেই আমরা সেই লোন রিপেমেন্ট করে ফেলি। বাট যখন সেটা হয় লং টার্ম লোন ইনভেস্টমেন্ট এবং দেখা যায় যে সেটার ইনস্টলমেন্টে পেমেন্ট হওয়া শুরু হয়, তো সেই প্রসেসটাকে বলে, যখন ইনস্টলমেন্টে পেমেন্ট করছে ওইটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন, ওইটার নাম হচ্ছে অ্যামোর্টাইজেশন। তো আমরা এটাকে বলি না যে লোন রিপেমেন্ট, আমরা বলি অ্যামোর্টাইজেশন। সো এই নামে আপনারা পরিচিত দেখবেন। অনেক ক্ষেত্রে আমরা মর্টগেজ নিয়েও মর্টগেজ লোন নামেও অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টসে অ্যাড করি, চার্ট অফ অ্যাকাউন্টসে। তো সেটাও একই মিন করে যে আপনি ওই মর্টগেজের পারপাসে এখানে পেমেন্টটা করছেন। সো যখন ডিপ্লেশন ধরনের টাইপ অফ অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমরা ডিপ্লেশন এন্ট্রি দিতে যাব, তখন সেই ক্ষেত্রে এরকম ভাবে কোম্পানিগুলো আসলে ডিপ্লেশনের এন্ট্রিটা দিয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে একটা কোম্পানি তাদের ন্যাচারাল রিসোর্স হিসেবে ন্যাচারাল অয়েলটা উত্তোলন করছে একটা মাইন থেকে। সো এই মাইন থেকে যখন উত্তোলন করবে তখন অবশ্যই এই মাইনটা একটা লিজ নিয়ে নেওয়া হয়, তো তখন এই লিজের একটা পেমেন্ট আছে। এছাড়া মাইন্ডের এক্সপ্লোরেশনের একটা পেমেন্ট আছে, এটা একটা কস্ট, এডিশনাল কস্ট। তারপর মাইনের ডেভেলপমেন্টের জন্য যে পেমেন্টটা সেটা। এছাড়া রিস্টোরেশন রিলেটেড আরো বিভিন্ন রকম কস্ট থাকতে পারে, সেই কস্টগুলো এখানে আসে। ইন টোটাল যেই কস্টটা হচ্ছে, এইটা হচ্ছে টোটাল আমাদের ন্যাচারাল অয়েল এক্সট্রাকশনের জন্য টোটাল আসলে এখানে খরচটা হতে যাচ্ছে। এবার এইখানে একটা সালভেজ ভ্যালু থাকতে পারে। অনেক সময় দেখা যায় না যে ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু আমরা সালভেজ ভ্যালু রাখি। সো এইটা আমাদের সেই কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা একটা ফিক্সড অ্যাসেট। সো অফকোর্স তারা তাদের ফিক্সড অ্যাসেটের জন্য অনেক সময় সালভেজ ভ্যালু রাখে, যে অ্যাটলিস্ট এখান থেকে এক্সট্রাক্ট করতে করতে যখন এই মিনিমাম সালভেজ ভ্যালুটা মিট করা পসিবল হবে, তখন আমরা গিয়ে আর ডিপ্লেশনটা এক্সপেন্স করব না। সো এটা তখন তাদেরকে ওখানে মিনিমাম স্টেজে নিয়ে এসে সালভেজ ভ্যালু একটা অ্যাড করে। তো এই উদাহরণটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সালভেজ ভ্যালু আপাতত নাই, সো দ্যাটস ওয়াই ইট ইজ 0। সো কস্ট অফ ডিপ্লেশনটা বের করা যেতে পারে এখান থেকে, যে যতটুকু পরিমাণ ইউনিট আসলে এখান থেকে রিকভার করা যাবে। একটা মাইনে লিমিটেশন থাকে যে কি পরিমাণ আমরা ওখান থেকে গোল্ড, আমরা ওখান থেকে যে কোনো পরিমাণ ন্যাচারাল রিসোর্সেস উত্তোলন করতে পারবো। আমরা এখান থেকে ন্যাচারাল অয়েল উত্তোলন করছি, সো ওই মাইনেরও একটা লিমিটেশন আছে। যে সাপোজ ধরে নেওয়া হলো যে রিকভারেবল এস্টিমেটেড, সবসময় এটা এস্টিমেটেড থাকে, মোর অর লেস উত্তোলন করা পসিবল হয়। সো এস্টিমেটেড একটা ভ্যালু এখানে দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড রিকভারেবল ইউনিট হচ্ছে এখানে 5 লাখ ইউনিট অফ অয়েলস। সো এই ক্ষেত্রে 5 লাখ ইউনিটটা হচ্ছে আমাদের এস্টিমেশন একটা রিকভারেবল ইউনিট, এবং এইটাকে দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের টোটাল কস্টটা যেটা আছে 19 লাখ টাকা, 19 লাখ টাকা মাইনাস সালভেজ ভ্যালু যেটা থাকে, সেই সালভেজ ভ্যালুটা আমরা এখানে মাইনাস করতে পারি, এই ক্ষেত্রে এটা হচ্ছে 0, ডিভাইডেড বাই হচ্ছে এস্টিমেশন অফ রিকভারেবল ইউনিটস। সো এস্টিমেটেড রিকভারেবল ইউনিটস দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি কস্ট অফ ডিপ্লেশন। এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের যেটুকু পরিমাণে, আসলে এটা পুরাটা কস্ট কিন্তু। তো এই মাইনের জন্য কস্ট অফ ডিপ্লেশন হচ্ছে 3.80 টাকা। তো এটা খুবই কম কস্ট হলেও এখানে মোটামুটি যে আমাদের পার ইউনিট কত কস্ট হচ্ছে এটা কিন্তু আমরা বের করেছি। তো ওই অনুপাতে আমরা দেখতে গেলে পার ইউনিট কস্ট অফ ডিপ্রেশন হতে এত টাকা। সো প্রথমত আমরা যখন প্রথম বছর উত্তোলন করব, অবশ্যই প্রথম বছরের যত মাসে যত ইউনিট উত্তোলন করা পসিবল হবে সেই ইউনিট দিয়ে তখন এই 3.80 কে গুণ দিতে হবে। গুণ দিলে তখনই আমরা টোটাল কস্ট অফ ডিপ্রেশনটা পেয়ে যাব। তো এটা হচ্ছে পার ইউনিট কস্ট অফ ডিপ্লেশন। যত যত উত্তোলন হবে আস্তে আস্তে ওই ইউনিট ওয়াইজ আমরা গুণ করে করে বের করতে পারবো যে আমাদের টোটাল কস্ট কত হলো। তো যখন আমরা ডিপ্রেশন কস্টের জন্য জানুয়ারি দিতে যাব, তখন আমরা ধরে নেই যে অ্যাজিউম ইন দ্য ফার্স্ট ইয়ার রিকভার্ড 50,000 ইউনিট অফ অয়েল। তো এই যে দেখেন 50,000 যখন উত্তোলন হয়েছে টনস টনস অফ অয়েল, তো সেই ক্ষেত্রে 50,000 টনস দিয়ে কিন্তু ওই 3.80 কে আমরা গুণ দিয়েছি এখানে। তো 2009 এর জন্য ডিপ্লেশন কস্ট আসলো আমাদের 1,90,000 টাকা।
ঠিক আছে? তো এই 1,90,000 টাকা, এই টাকাটাকে আমরা এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রেশন হিসেবে অ্যাড করছি। অ্যাকুমুলেটেড ডিপ্রেশন হিসেবে অ্যাড করার মিনিংটাই হচ্ছে আপনি ফুল বছরের টোটাল কত কস্ট, এটাই হচ্ছে আমরা অ্যাকুমুলেশনের আন্ডারে দিয়ে থাকি। তো ফুল বছরের টোটাল কত ডেপ্রিসিয়েশন, সেটাকে আমরা দিই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ফুল বছরের টোটাল কত অ্যাপ্রিসিয়েশন, সেটাকে দিই অ্যাকুমুলেটেড অ্যাপ্রিসিয়েশন। এটার ক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডিপ্লেশন। দ্যাটস ওয়াই এটা আমরা মাইন ফর অয়েল যেটা আছে আমাদের অ্যাসেট, সেই কোম্পানির জন্য ওইটা অ্যাসেট, এন্ড দ্যাটস ওয়াই এইখানে সেই মাইনটা থেকে এটা বাদ দেওয়া হয়েছে, ডিপ্লেশন কস্টটা বাদ দেওয়ার পর টোটাল মাইনের অ্যাকচুয়াল এখন ভ্যালু কিন্তু 17 লাখ টাকার মতো। তো এই জার্নালিটিটা যখন আমরা দিতে যাবো, এটা হচ্ছে ব্যালেন্স শিটের মধ্যে এভাবে রিফ্লেকশনটা আসবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের মতোই রিফ্লেকশনটা হবে, যে মাইনাস করে। আর হচ্ছে জার্নালিটি দেওয়ার সময় আমরা আমাদের ইনভেন্টরি অ্যাসেটের আন্ডারে এই 1,90,000 টাকাটাকে অ্যাড করব। এটা ইনভেন্টরি অ্যাসেট হিসেবে অ্যাড করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে, যেহেতু এই অ্যাসেটটার আন্ডারে আমরা আসলে অ্যাসেটটা সেল করছি, পরবর্তীতে আমাদের ইনভেন্টরিটা সেটা মজুত করছি, পরবর্তীতে সেটা সেল করছি। তো অবশ্যই কোম্পানি এটা উত্তোলন করার পর কোনো না কোনো ওয়্যার হাউসে বা কোথাও মজুত করে রাখে, এন্ড তারপরে দেখা যায় সেল করে। দ্যাটস ওয়াই এটা ইনভেন্টরি অ্যাসেট সেই কোম্পানির জন্য। তো সেই সময় আমরা ইনভেন্টরি অ্যাসেটটা ডেবিট দিচ্ছি, আর অ্যাকুমুলেটেড ডিপ্লেশন, টোটাল ডিপ্লেশন কস্টটাকে আমরা ক্রেডিট দিচ্ছি। এছাড়া আমাদের কস্ট অফ গুডস সোল্ড, তো কস্ট অফ গুডস সোল্ডটা মূলত হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে একরকম একটা এক্সপেন্স। সো এই প্রথম যে জার্নাল এন্ট্রিটা, এটা শুধুমাত্র হচ্ছে যে যখন আমরা কস্টটাকে ক্যালকুলেট করে বের করছি তখনের এন্ট্রি। আর যখন এই পার্টিকুলার ইনভেন্টরি অ্যাসেটটাকে আমরা কস্ট থেকে এক্সপেন্সে কনভার্ট করব, ওই সময় হচ্ছে এই জার্নাল এন্ট্রিটা। তো একই সময়ে আমরা আরেকটা জার্নাল এন্ট্রি দিব, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তার মানে আপনি অ্যাকুমুলেটেড ডিপ্লেশনের যে অ্যামাউন্টটা মাত্র ইনভেন্টরি অ্যাসেটে শিফট করেছেন, সেই ইনভেন্টরি অ্যাসেটটা আবার দেখেন শিফট করে কস্ট অফ গুডস সোল্ডে চলে যাচ্ছে। তো আপনি ডাইরেক্ট এটা দিতে পারবেন না যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এন্ড অ্যাকুমুলেটেড ডিপ্লেশন ক্রেডিট, এটা দিতে পারবেন না। কারণ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডটা কোথা থেকে আসলো, এই যে ইনভেন্টরি অ্যাসেটটা পারচেজ করেছি বা ইনভেন্টরি অ্যাসেটটা উত্তোলন করেছি, এই কারণে কস্ট অফ গুডস সোল্ডটা হয়েছে। এটা বোঝানোর সুবিধার্থেই দুইটা ট্রানজাকশনের মাধ্যমে এই এন্ট্রিটা দেওয়া হয়। সো ফার্স্ট অফ অল অ্যাকুমুলেটেড ডিপ্রেশনের টাকাটাকে নিয়ে যাওয়া হয় ইনভেন্টরি অ্যাসেটে ডেবিট করে, এবং ডিপ্লেশনকে বলা হয় ক্রেডিট। আর এখানে আসার পরে পরবর্তী যে এন্ট্রিটা দিচ্ছি, সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাসেটের সেই টাকাটাকেই আমরা কস্ট অফ গুড সোল্ড এ কনভার্ট করেছি। তো কস্ট অফ গুড সোল্ড তখন বেড়ে যাচ্ছে, 1,90,000 হচ্ছে, এবং কস্ট অফ গুড সোল্ড এক্সপেন্স টাইপ অফ কস্ট অর এক্সপেন্স টাইপ অফ অ্যাকাউন্ট, আর ইনভেন্টরি অ্যাসেট হচ্ছে অ্যাসেট টাইপ অফ অ্যাকাউন্ট। অ্যাসেটটাতে কিন্তু আবার 1,90,000 কমে গিয়ে জিরো হয়ে গেল। সো ইনভেন্টরি অ্যাসেট আমাদের তখন আর অ্যামাউন্টটা থাকবে না, চলে যাবে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। পরবর্তীতে যখন আমরা সেল করবো এন্ড এভরিথিং, তখন এই কস্ট অফ গুড সোল্ডটাই তখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করা হবে। সো দিস ইজ আওয়ার ডিপ্লেশন এক্সপেন্স বা ডিপ্লেশন কস্ট কনভার্সন, যেটা আমরা জার্নালিটির মাধ্যমে করতে পারি। সো এটা শিখে রাখার মূল উদ্দেশ্যটা কি, যদি আপনাদের কাজে কখনো লাগে বা কখনো প্রয়োজন হয় যে আপনি চেক করছেন কোনো একটা ডকুমেন্টস বা কিছু, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আগে থেকে জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ঠিক নাকি ভুল, ট্রানজাকশনটা ঠিক মতো হয়েছে কিনা। তো সেই বিষয়টা জানার জন্যই আসলে ডিপ্রেশনটা আমি এখানে অ্যাড করেছি। আর আদার দেন দ্যাট অ্যামোর্টাইজেশনের কথাটা আমি বলে দিয়েছি, তো অ্যামোর্টাইজেশনের কথাটা আর এখানে অ্যাড করি নাই। তো এটা যেটা হয় যে, আমরা মর্টগেজ বা লোন নিয়ে থাকলে সেটা ইনস্টলমেন্টের মাধ্যমে যত টাকা করে করে আস্তে আস্তে পেমেন্ট করি, সেই টোটাল অ্যামাউন্টটাকে পরবর্তীতে আমরা জাস্ট অ্যামোর্টাইজেশনের নামে বা মর্টগেজের নামে আমরা পেমেন্ট করে থাকি। তো তখন আমরা এন্ট্রি দিয়ে থাকি, যেটা যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে ক্যাশ হবে ক্রেডিট, আর যদি ব্যাংকে পেমেন্ট করি তাহলে ব্যাংক হবে ক্রেডিট। এন্ড আদার দেন দ্যাট এখানে অন্য ধরনের আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে যে আপনি স্পেশাল কিছু জার্নাল এন্ট্রি দিতে পারেন, স্পেশাল কিছু লেজার এন্ট্রি দিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা জার্নালের ক্ষেত্রে যদি দেখি, 4 ধরনের জার্নাল এন্ট্রি আছে যেগুলো আমরা স্পেশালি দিতে পারি। আর লেজার এন্ট্রির ক্ষেত্রে যদি দেখি, শুধুমাত্র 2 ধরনের লেজার এন্ট্রি আমরা ডিফারেন্টলি বা স্পেশালি দিতে পারি। সো একটা কোশ্চেন আপনাদের মধ্যে থেকে একজন ভাইয়া করেছিলেন যে একবার, যে সেলস বা পেমেন্টস, অনেকগুলো আমাদের সাপ্লায়ারের কাছে পেমেন্টস আছে, কোন সাপ্লায়ারকে কত পেমেন্ট দিলাম এটা একটু ট্র্যাক রাখতে পারছি না। তো দেখা যাচ্ছে যে যখন আমাদের জার্নাল এন্ট্রি করছি, আমরা রেগুলার জার্নাল এন্ট্রি করে যাচ্ছি,
আবার কোন কাস্টমার কত টাকা করে পেমেন্ট দিল আর কত টাকাটা ডিউ রয়ে গেল, এটা এটা কিন্তু ইজিলি আমরা আমাদের জাস্ট যদি গো থ্রু করি আমাদের জার্নালস গুলো, তাহলে সেখান থেকে বের করতে পারবো। কিন্তু ওইটা খুবই সময় সাপেক্ষ, এবং দেখা যায় যে এই জার্নালস গুলো বারবার ঘেটে ঘেটে যখনই আমাদের ম্যানেজমেন্ট থেকে জানতে চায় যে কত টাকা ডিউ আছে বা কোন কোন কাস্টমারের ডিউ আছে, এটা বের করতে গিয়ে তখন দেখা যায় আমাদের অনেক ডকুমেন্টস ঘেটে বের করতে হয়। তো এইটার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যখন জার্নালিটি করবেন, সব ধরনের জার্নালিটি রেগুলারলি আমরা বুককিপিং করার সময় জার্নালিটিটা ফার্স্ট এন্ট্রি যেটা আমরা দিয়ে থাকি, তো সেটার পাশাপাশি যদি এই স্পেশাল জার্নালিটি গুলোও করতে পারি আমরা, তাহলে এটা অনেকটাই আমরা রিকভার করতে পারবো এবং ফার্স্ট আমাদের প্রসেসটা ফাস্ট হবে। যে কোনো সময় প্রয়োজন পড়লে বা ম্যানেজমেন্ট থেকে দেখতে চাইলে আমরা এই ট্রানজাকশন গুলো তাদেরকে ভিজুয়ালি দেখাতে পারবো বা নিজেরাও বলতে পারবো যে এই কাস্টমারের পেমেন্ট বাকি আছে। তো এই বিষয়গুলো, তো এই যে জার্নাল এন্ট্রি গুলো আছে আপনার ন্যাচারালি যে যখন আমরা জার্নাল এন্ট্রি করে থাকি, বিশেষ করে সেলস বা পারচেজের ক্ষেত্রে যেগুলো হয় হচ্ছে ক্রেডিট সেলস এবং ক্রেডিট পারচেজ নিয়ে। তো এই ধরনের জার্নাল এন্ট্রি গুলো মূলত আমরা এভাবে দিয়ে থাকি। ধরেন আপনার ক্রেডিটে সেলস হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে একটা ডেট দেই এবং ডিউ ডেটটা মেনশন করি। কাস্টমারদের নাম ওয়াইজ এভাবে দেই না, আমরা সবসময় দেই জেনারেল জার্নাল এন্ট্রির সময় কিন্তু এভাবে দেই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এভাবে দেই। তারপর দেই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অনেক সময় ইনভেন্টরি অ্যাসেট আমাদের সেল করে থাকি তখন ইনভেন্টরি অ্যাসেট ক্রেডিট, এছাড়া অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এন্ড সেলস ক্রেডিট এভাবে দিয়ে থাকি ইউজুয়ালি ট্রানজাকশনস গুলো। বা যদি আমরা সেলস জার্নাল এন্ট্রি গুলো এভাবে মেনশন করে দিতে পারি যে ডেটটা দেওয়ার পর আমরা ডিউ ডেটটা মেনশন করতে পারি যে কত তারিখের মধ্যে তার পেমেন্ট দেওয়ার কথা। যেহেতু এগুলো ক্রেডিট সেলস, তো অফকোর্স আমাদের এখানে একটা রেকর্ড কিপিং হচ্ছে এবং ইজিলি আমরা পরবর্তীতে ট্র্যাক করতে পারবো যে কোন কাস্টমার পেমেন্ট করেছে কোন কাস্টমার করে নাই। দেন কাস্টমারদের নামটাও এখানে অ্যাড করব, যেটা আমাদের এখানে আসলে মেনশন করা হয় না ইউজুয়ালি জেনারেল জার্নাল এন্ট্রির ক্ষেত্রে। ইভেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারপর পরবর্তীতে আপনি কোন কোন অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট করছেন সেই অ্যাকাউন্ট গুলোর নাম জাস্ট উপরে অ্যাড করে দিয়ে নিচে এই অ্যামাউন্ট গুলো অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে ক্ষেত্রে মিস্টার খানের ক্ষেত্রে যদি চিন্তা করি যে উনি সাপোজ আমাদের এখান থেকে ওনার কাছে সেল হয়েছে এবং ক্রেডিটে সেল হয়েছে, তো ওনার এই অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমরা আসলে এই অ্যাকাউন্টস দুটো চুজ করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল অ্যাকাউন্টস হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবল আর সেলস এই দুইটা ঘর রাখবো, আর এই দুটো ঘরের নিচে আমরা 5,000 করে এখানে দুটো অ্যামাউন্ট বসিয়ে দিব। তার মাধ্যমে বুঝতে পারবো যে মিস্টার খানের অ্যাকাউন্টস রিসিভেবল এর অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা এবং এটা এখনো রিকভার করা হয় নাই। আর যখন আমাদের এটা রিকভার করা হবে তখন সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হবে ক্যাশ রিসিট। তো ক্যাশ রিসিটের জার্নাল এন্ট্রিটা আমরা সেম ওয়েতে দিতে পারি। ক্যাশ রিসিট যখন জার্নাল এন্ট্রি দেই ইউজুয়ালি আমরা কি করি ডেটটা মেনশন করি, এন্ড যখন ক্যাশ রিসিভ হয় সেই ক্যাশ রিসিটের জার্নাল এন্ট্রিটা আমরা এভাবে দেই যে ক্যাশ অ্যাকাউন্টকে দেই ডেবিট আর সেলস বা অ্যাকাউন্টস রিসিভেবল এর পারপাসে যেহেতু অ্যামাউন্টটা পাচ্ছি তো অ্যাকাউন্টস রিসিভেবল কে তখন করি ক্রেডিট। তো এইটা আমরা না করে আমরা এখানে সরাসরি করতে পারি এভাবে যে ক্যাশ রিসিটের জন্য জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য অফকোর্স এটা ক্যাশ রিসিভ হচ্ছে, সো ক্যাশ ডেবিট বা সেলস ক্রেডিট যেটাই দিই না কেন এখানে আন্ডারে ভ্যালুটা দিয়ে ডেসক্রিপশনে এবং অ্যাকাউন্ট ক্রেডিটের আন্ডারে আমরা কাস্টমারের নামটা মেনশন করতে পারি যে কোন কাস্টমার দিচ্ছে পেমেন্টটা, কি পারপাসে দিচ্ছে, এটা কি সে কোনো প্রোডাক্ট পারচেস করছে সার্ভিস পারচেস করছে, ছোট করে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। এছাড়া সেই ডেটটা দিতে পারি যে ডেটে সে পেমেন্টটা দিচ্ছে। সো এইটা হচ্ছে মূলত সেলস এর উপরে জার্নাল, এবং সেই যদি ক্রেডিট সেলস আপনি করে থাকেন সেটার উপর বেস করে ক্যাশ রিসিটস। ঠিক আছে? সো আপনার মধ্যে থেকে সাপোজ কেউ প্রবাবলি হ্যান্ড রেজ করেছেন। জি, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে বলুন। ও আমি হ্যান্ড রেজ করেছিলাম। জি জি বলুন। জি, এটা কি এক্সেল দিয়ে করেছেন নাকি এমএস ওয়ার্ড দিয়ে করেছেন? এটা আপনি ন্যাচারালি যে এক্সেল থেকেই করতে ট্রানজাকশন পারবেন। এটা এক্সেল থেকেই করতে পারবেন। এটা আমি জাস্ট শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে পাওয়ার এটা পয়েন্ট এক্সেল এর থেকে? মাধ্যমে করে দিয়ে আমি পাওয়ার পয়েন্টে অ্যাড করে দিয়েছি। জি ধন্যবাদ আপনাকে। জি। সো সেম জিনিসটাই, জাস্ট এই টেবিল গুলো করা তো এক্সেলে জাস্ট আমরা নামগুলো পিক করে এক্সেল এর মাধ্যমে করাটা ইজি, রাইট? সো জাস্ট সেম জিনিসটাই আমি টেবিলটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সাজাবেন। জাস্ট এটা ওভাবে আমরা তৈরি করতে পারি। যে ন্যাচারাল যে জার্নালিটি করি সেটার থেকে একটু ডিফারেন্টলি শুধুমাত্র সেলস এবং পারচেজের ক্ষেত্রে আমরা জার্নালিটি গুলো করতে পারি। তো আমি আরেকবার একটু রিফ্রেশ করে আসি।
ওকে। তো এটা আমাদের মূলত আমরা এটা এক্সেল এর মাধ্যমে করতে পারি। আমি জাস্ট এখানে একটা সিনারিও দেখালাম যে জেনারেল জার্নাল এন্ট্রিটা কিরকম ভাবে করি আমরা, আর যদি আমরা এক্সেল এর মাধ্যমে সেম জার্নাল এন্ট্রিটাই ডিফারেন্টলি এভাবে করতে পারি, তাহলে আরো ইন্ডিকেট করছে যে কোন কাস্টমার কত তারিখের মধ্যে পেমেন্ট দিচ্ছে সেটা ট্র্যাক করা যাচ্ছে। তো তখন সেক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকে যদি জিজ্ঞেস করে যে আমাদের মিস্টার শাহন ছিল, ওনার কত পেমেন্ট বাকি ছিল, তখন আপনি বললেন যে ওনার 10,000 মতো পেমেন্ট বাকি ছিল। এখন আপনাকে আবার জিজ্ঞেস করলো যে ওই পেমেন্টটা কি কালেক্ট করা হয়েছে, তখন আপনি বলবেন না স্যার, আমার ওই পেমেন্ট এখনো কালেক্ট করা হয়নি, 15 তারিখে লাস্ট ডেট ছিল। সো এই যে আমি একটা ডিটেলস, একটা পুরোপুরি রেকর্ডেড একটা প্রপার্টি পুরো পাচ্ছি আমি একটা জায়গা থেকেই, এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্যটা, যে এই ধরনের জার্নালিটি গুলো আমরা দিতে পারি। দেন আশেপাশে আমরা যদি আবার খেয়াল করি যে আমাদের বিভিন্ন রকম জার্নালিটি থাকে পারচেজ রিলেটেড। সো পারচেজ রিলেটেড যে কোনো জার্নালিটি হতে পারে, সেটা হতে পারে ইনভেন্টরি পারচেজ, সেটা হতে পারে ফিক্সড অ্যাসেট পারচেজ। সো এরকম বিভিন্ন রকমের পারচেজ আছে যেগুলো মাল্টিপল টাইপের পারচেজ, বিশেষ করে যেগুলো হচ্ছে সাপ্লায়ারদের কাছ থেকে বিভিন্ন র ম্যাটেরিয়ালস অর প্রোডাক্ট পারচেজ করা হয়, সেগুলোর একটা আমাদের ডিটেলস রাখতে হয়। এছাড়া দেখা যায় ফিক্সড অ্যাসেট অনেক সময় দেখা যায় আমরা আগে থেকে পারচেজ করি এবং আস্তে আস্তে পেমেন্ট করি। তো অনেক সময় এই পারচেজ গুলার জার্নাল এন্ট্রি করার ক্ষেত্রে আমরা যদি এইভাবে ডিটেলসটা রেকর্ড করে রাখি যে কোন সাপ্লায়ার কাছ থেকে পারচেজ করছি, সাপ্লায়ারদের নাম, ডেট এন্ড ডিউ ডেট, যদি সেই সাপ্লায়ারকে সাথে সাথেই আমরা পেমেন্ট না করে থাকি, তাহলে কত তারিখে আমাদের নেক্সট পেমেন্টের ডেট আমরা ঠিক করেছি সাপ্লায়ারের সাথে, সেই অনুযায়ী আমরা এখানে ডিউ ডেটটা মেনশন করতে পারি। তো এটার মাধ্যমে যেটা করতে পারবো, আমরা পরবর্তীতে ট্র্যাক করতে পারবো যে কোন সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করা হলো, কার কার পেমেন্ট এখনো বাকি আছে, তাহলে নেক্সট পেমেন্ট কবে আবার শিডিউল করব, সেই বিষয়গুলো নিয়ে তখন আমরা ম্যানেজমেন্টের সাথে সেভাবে কথা বলতে পারবো, সেভাবে বাজেটও তৈরি করতে পারবো। তো এই বিষয়টা আমাদের তখন এখানে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই যখন ক্রেডিটে পারচেজ করা হয়, তখন ইউজুয়ালি দেখা যায় যদি একটা র মেটেরিয়াল পারচেজ করি, তো এটা আমরা ইনভেন্টরি বা র মেটেরিয়াল আইটেম হিসেবে অ্যাড করি। এন্ড এছাড়া আমাদের সেই অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করি। পরবর্তীতে যখন আমরা সেই পেমেন্টটা করি, এই পারচেজের পেমেন্ট গুলো করি, তখন আমাদের সেই অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টটা ডেবিটে চলে আসে। আর ক্যাশ অথবা ব্যাংকের মাধ্যমে যেহেতু পেমেন্ট করি, তখন সেই ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট চলে যায় ক্রেডিটে। সেই পার্টিকুলার জার্নাল এন্ট্রি গুলোকে বলা হয় ক্যাশ পেমেন্টস। ওকে। তো যখন আমরা পারচেজ করার পর যখন টাকাটা ক্রেডিট থাকে, তখন সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন পেমেন্ট করছি, সো অফকোর্স অ্যাকাউন্টস পেয়েবল তখন ডেবিটে চলে আসে, ক্যাশ অথবা ব্যাংক হয়ে যায় ক্রেডিট। এছাড়া সাপ্লাইজ ডেবিট হতে পারে, সাপ্লাইজ হচ্ছে বিভিন্ন র মেটেরিয়ালস থাকতে পারে, সেগুলো ডেবিট হতে পারে। বা ডিফারেন্ট টাইমে আমরা দেখা যায় যে সাথে সাথেই পারচেজ করে সাথে সাথেই পেমেন্ট করছি, এটাও আপনারা এই ক্যাশ পেমেন্ট দিতে পারবেন। মনে রাখবেন যে ক্রেডিট এন্ড ক্যাশ, বোথ রিসিটস এন্ড পেমেন্ট এর জন্য আমরা এই জার্নালিটি দিলে বেস্ট হবে, কারণ কার কাছ থেকে ক্যাশটা পাচ্ছি, কত তারিখে পাচ্ছি, কি ডেসক্রিপশন, সবকিছু এখানে আছে। আবার কার কাছে কত তারিখে পেমেন্ট করছি, কি পারপাসে পেমেন্ট করছি, সেটাও আমরা এখানে মেনশন করতে পারছি। তো সেই কারণেই আমি এখানে ম্যাক্সিমাম যা যা ধরনের অ্যাকাউন্টস ডেবিট এবং ক্রেডিট সাইডে আসতে পারে, আমি মোস্ট প্রবাবল যে অ্যাকাউন্টস গুলো আছে সবগুলোকে অ্যাড করেছি। এখন আপনার যখন ট্রানজাকশনটা হবে, সাপোজ আপনি প্রিভিয়াসলি পারচেজ করেছিলেন, পেমেন্ট করছেন এখন, সো সেই ক্ষেত্রে আপনার ট্রানজাকশন এন্ট্রিটা হবে পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আপনার যদি এখন মানে বর্তমানেই ডাইরেক্টলি আপনি পারচেজ করেন কোনো সাপ্লায়ার কাছ থেকে কোনো পার্টিকুলার র ম্যাটেরিয়ালস, তো সেই ক্ষেত্রে আপনি র ম্যাটেরিয়ালস কে ডেবিট করতে পারছেন বা ইনভেন্টরি অ্যাসেট কে ডেবিট করতে পারছেন এন্ড ক্যাশ কে ক্রেডিট করতে পারছেন। আর যদি এখন আপনি সাপোজ অফিস সাপ্লাইজ কোনো প্রোডাক্টস পারচেজ করেন কোনো পার্টিকুলার দোকান থেকে বা কোথাও থেকে, তো সেই কোম্পানি অনুযায়ী ডেটটা এবং কোম্পানির নাম বা আদার ডিটেলস গুলো মেনশন করে সাপ্লাইজ ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট দিতে পারেন। এরকম ভাবে বিভিন্ন অ্যাকাউন্টস আপনি এখান থেকে চুজ করতে পারেন। সো এইটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যখন আপনি জেনারেল এন্ট্রি দেন, ইউজুয়ালি এইটা আমরা মেনশন করি না, এত ডিটেলসে মেনশন করি না। তো এইটাই আমাদের এই স্পেশাল জার্নাল এন্ট্রি গুলোর মাধ্যমে আমাদের এই কাজটা ইজি হয়ে যাচ্ছে। এবং লং টার্মে যে কাজগুলো আমাদের করতে হয়, দেখা যায় অনেক সময় অফিসিয়াল প্রেশারের কারণে দেখা যায় যখন ম্যানেজমেন্ট থেকে একটা কোয়েরি আসে, ওই কোয়েরিটা হ্যান্ডেল করতে গিয়ে আমাদের লং টাইম আমরা কভার করে ফেলি, আমাদের যে হাতে কাজগুলো ছিল সেগুলো দেখা যায় ডিলে হয়ে যায়। তো এই কাজটা যাতে না হয় সেই কারণেই আমরা এরকম স্মার্টলি এই কাজগুলো হ্যান্ডেল করতে পারি। এইটা হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আপনারা কাজটা করতে পারেন। এখন অনেক কোম্পানি আছে
যারা হচ্ছে যেসব কোম্পানিতে এখন অ্যাকাউন্টেন্টসরা অনেকে আছে যে ছোট কোম্পানি বা মাঝারি সাইজের কোম্পানি, আমাদের এখনই জার্নাল এন্ট্রি থেকে শুরু করে কাজ করতে হচ্ছে না, আমরা ডাইরেক্টলি লেজার অ্যাকাউন্টস ক্রিয়েট করি এন্ড তারপর সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করি, দেন তারপর শুরু করি ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট ক্রিয়েট করার প্রসেসে যাই। সো অনেক কোম্পানি থাকে এরকম যে জার্নালটি দিচ্ছে, পাশাপাশি স্পেশাল জার্নালটি ক্রিয়েট না করে তারা যখন লেজার ক্রিয়েট করছে লেজারের জায়গাতে স্পেশাল লেজার ক্রিয়েট করছে। তো সেটার মাধ্যমেও আপনারা বেনিফিটেড হবেন। যে কোনো একটা ফলো করলেই চলবে, হয় স্পেশাল জার্নাল ক্রিয়েট করবেন আপনার কাজের সুবিধার্থে, অথবা স্পেশাল লেজার ক্রিয়েট করবেন। স্পেশাল জার্নাল যদি ক্রিয়েট করেন তাহলে এই 4 রকমের জার্নাল ক্রিয়েট করতে হবে, যে 4 রকমের জার্নাল দেখাচ্ছি। আর স্পেশাল লেজার যদি ক্রিয়েট করেন সেগুলোর নাম হচ্ছে সাবসিডিয়ারি লেজার। তো এই সাবসিডিয়ারি লেজার গুলো আপনি ক্রিয়েট করতে পারেন। সাপোজ আপনার ডেইলি যে ট্রানজাকশনস গুলো আছে, আপনি ডেইলি ট্রানজাকশন এন্ট্রি করছেন নরমালি ন্যাচারালি জার্নাল এন্ট্রির মাধ্যমে, এন্ড জার্নাল এন্ট্রির মাধ্যমে আপনি ন্যাচারালি এন্ট্রি দিলেন যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এন্ড সেলস ক্রেডিট। দেন তারপর পরবর্তী যখন পেমেন্ট করলেন তখন ক্যাশ ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ন্যাচারালি আপনি সেটা জার্নাল এন্ট্রি দিলেন। লেজারে আসার পরে অবশ্যই সেটা কি হচ্ছে, আপনার সেই ক্যাশ অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আপনার সেই অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্টস অনুযায়ী কিন্তু লেজার অ্যাকাউন্টসে ব্যালেন্স চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সাবসিডিয়ারি লেজার পাশাপাশি ওপেন করেন, সেই ক্ষেত্রে যেটা হবে যে কোন কাস্টমার কত তারিখের মধ্যে তার পেমেন্ট দেওয়ার কথা, কত তারিখে তার ব্যালেন্স কত আছে, সেটা লেজারের অ্যাকাউন্টস এর মাধ্যমেই ভিজিবল হবে। তো এখানে আমরা বিভিন্ন রকম লেজার তৈরি করতে পারি সাবসিডিয়ারি লেজারের আন্ডারে এই প্রসেসের মাধ্যমে। তো এই প্রসেসের মাধ্যমে আমি আসলে মেইনলি তৈরি করে থাকি, ইউজুয়ালি দেখা যায় যে অ্যাকাউন্টস পেয়েবল লেজারটা যেটা আমাদের খুবই ইউজফুল লেজার, এবং আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল লেজার, এই দুটো লেজার সবচেয়ে বেশি ইউজ করা হয়, বিভিন্ন কোম্পানি অ্যাকাউন্টেন্টসরা এটা তৈরি করে থাকে। এছাড়া হচ্ছে ফিক্সড অ্যাসেটের উপর লেজার আছে, যে যদি আপনি মাল্টিপল ফিক্সড অ্যাসেট পারচেজ করেন বা আপনার কোম্পানি হয় প্রপার্টি বেসড, যেমন রিয়েল এস্টেট কোম্পানিজ আছে বা ফিক্সড অ্যাসেট পারচেজ করছে, তারা আবার সেটাকে রিডেকোরেট করছে, সেল করছে অনেক সময়, তো তারা এই ফিক্সড অ্যাসেট লেজারটা ইউজ করতে পারে, যে মাল্টিপল ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টকে ব্যালেন্স করতে হচ্ছে, রেগুলারলি মনিটর করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা ফিক্সড অ্যাসেট লেজার নিতে পারে। এছাড়া অনেক কোম্পানি আছে যাদের ইনভেন্টরি নিয়ে লেজার তৈরি করার দরকার পড়তে পারে, যে আমি কি পরিমাণ ইনভেন্টরি আইটেম পারচেস করলাম সেটাকে আমি অ্যাকাউন্টস পেয়েবল আন্ডার না দিয়ে শুধুমাত্র ইনভেন্টরি লেজার ক্রিয়েট করব, যে ইনভেন্টরি আইটেম ওয়াইজ আলাদা আলাদা করে আমি লেজার গুলাকে বের করব, যে কোন আইটেম ওয়াইজ কোন সাপ্লায়ারের কাছে কত পেমেন্ট বাকি আছে, তো এভাবে করে আমরা বের করতে পারি। তো যখন এরকম কাজ আসবে মাল্টিপল ধরনের এই লেজার গুলো আমরা ক্রিয়েট করতে পারি। সাবসিডি লেজারের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার যে কাজটা, ধরেন সাপোজ অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল, এখানে মেইন কাজটা হচ্ছে কি আমরা যতগুলো টাকার অ্যামাউন্ট এখনো আমাদের কাস্টমারের কাছে ডিউ আছে, কাস্টমারের কাছে ডিউ আছে যেগুলো সেগুলোকে দেখাই অ্যাকাউন্টস রিসিভেবলে, সাপ্লায়ারের কাছে ডিউ আছে যেগুলো সেগুলো দেখায় অ্যাকাউন্টস পেয়েবলে। সো কাস্টমার কাছে যেগুলো ডিউ আছে আমরা দেখা যায় অ্যাকাউন্টস রিসিভেবলে সবগুলো বাই ডেট ওয়াইজ মেনশন করি, এবং কোন কাস্টমারের কাছে ডিউ আছে এটা কিন্তু মেনশন করি না, কত টাকা ডিউ আছে শুধু এটা মেনশন করি, এন্ড আমাদের এট দ্য এন্ড অফ দ্য মান্থ ব্যালেন্স চলে আসে অ্যাকাউন্টস রিসিভেবলে, সাপোজ 10,000 টাকা ডিউ আছে। সো 10,000 টাকার মধ্যে 5,000 টাকা কার, 2,000 টাকা কার, 1,000 টাকা কার, এভাবে করে আলাদা আলাদা করে কিন্তু ব্যালেন্স গুলা আলাদা করে দেখেও বোঝা যায় না যে কার সাথে কার আসলে ডিউ। তো মেইনলি যখন আমরা অ্যাকাউন্টস রিসিভেবল এর উপর সাবসিডি লেজার তৈরি করব, তখন সেটার ক্ষেত্রে আমাদের যে কাস্টমার গুলো আছে এবং অ্যামাউন্টস গুলো আছে সেগুলোকে ডাইরেক্টলি আমরা জেনারেল লেজারের মাধ্যমে আসলে মেইনলি যেটা করি যে ডেট দেই এন্ড ডেবিট বা ক্রেডিট ব্যালেন্সটা মেনশন করি, এন্ড তারপর এট দ্য এন্ড অফ দ্য মান্থ ব্যালেন্স চলে আসে ইন টোটাল কত আছে। যখন পেমেন্ট হয় তখন সেই ব্যালেন্স গুলো ক্রেডিটে চলে আসে এবং সেই ব্যালেন্সটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে, তাই না? কিন্তু যখন আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবল এর লেজারটাকে সাবসিডিয়ারি লেজারে তৈরি করব, তখন দেখা যাবে যে অ্যাকাউন্ট রিসিভেবল এর মাল্টিপল লেজার অ্যাকাউন্ট তৈরি হবে, এবং সেই লেজার অ্যাকাউন্ট গুলো তৈরি হবে হচ্ছে কাস্টমারের নামে। তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রিসিভেবল এর মধ্যে কিন্তু আমরা কাস্টমারদের কাছে ডিউ থাকি, তো কাস্টমারদের কাছ থেকে এই ডিউ পেমেন্ট গুলো কালেক্ট করতে আমাদের জন্য খুব ইজি হবে যদি আমরা এই পার্টিকুলার অ্যাকাউন্টস ওয়াইজ কাস্টমার ওয়াইজ লেজার অ্যাকাউন্টস খুলি এবং লেজার ব্যালেন্স গুলোকে বের করি, যে প্রত্যেক কাস্টমার ওয়াইজ তাহলে কত ব্যালেন্স আছে। সাপোজ মিস্টার খান যিনি আছেন, ওনার 1 তারিখে ব্যালেন্স ছিল হচ্ছে, ডেবিটে ব্যালেন্স ছিল 5,000 টাকা। সো উনি পরবর্তী ওনার এখানে ডিউ ডেট দেওয়া ছিল ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত, বাট উনি দেখা গিয়েছে জানুয়ারি মাসেই আরেকটা পেমেন্ট করেছেন, 2,000 টাকা পেমেন্ট করেছেন, এইবার তার ডিউ আছে হচ্ছে 3,000 টাকার মতো। তো তার মানে অবশ্যই তার কাছে এখানে যখন তিনি পেমেন্ট করছেন, আবার নেক্সট পেমেন্টের আমরা ডিউ ডেট দিয়ে দিলাম যে 12 তারিখের মধ্যে আবার একটা পেমেন্ট করবেন। সো এই যে
এই একটা প্রসেসে আমরা যে জেনারেল লেজারটা মেনটেন করছি, এটার মাধ্যমে ইজিলি বুঝতে পারছি যে কত তারিখে তার নেক্সট ডিউ ডেট এবং কত তারিখের মধ্যে সে কত টাকা পেমেন্ট করবে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকে যদি কেউ কোশ্চেন করে যে মিস্টার খানের যে পেমেন্টটা আছে 3,000 টাকা, উনি কি এখনো দিয়েছে, ওনার ডেট কবে, তখন সেক্ষেত্রে আপনি ইজিলি মেনশন করতে পারবেন ইয়াস উনি এখনো পেমেন্ট করে নাই, অলরেডি গতদিন ওনার ডেট চলে গেছে, আমাদেরকে একটা স্টেটমেন্ট হবে বা এরকম কিছু। তো এই যে ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপডেটটা দেওয়া, সাথে সাথেই বিচক্ষণ ভাবে আপনি যে পার্টিসিপেট করছেন, পারফর্ম করছেন, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি হচ্ছে যে আপনারও সময় যাচ্ছে না যে এক্সট্রা কোনো ডকুমেন্টেশন বা কোনো কিছু ঘাটাঘাটি করে বের করতে, এই সময়টা যাচ্ছে না আপনাদের। তো এই বিষয়টা যখন আমরা যখন দেখা যায় যে সফটওয়্যারের মাধ্যমে জার্নাল এন্ট্রি পোস্টিং করে থাকি বা সফটওয়্যারের মাধ্যমে সেলস বা পারচেজ গুলো অ্যাড করে থাকি, আপনারা ট্যালিতে দেখতে পাবেন যে আমরা সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে কোন সেলস গুলো আমাদের পেমেন্ট হয়ে গেছে আর কোন সেলস ইনভয়েস গুলো আমাদের পেমেন্ট হয় নাই। সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা খুবই ইজি দেখা। কিন্তু যখন আমরা ম্যানুয়ালি ম্যানেজমেন্ট করব বা আমাদের কাছে মাল্টিপল ডকুমেন্টস আছে, ডকুমেন্টস এর মাধ্যমে ফাইলিং করে আমরা ম্যানেজ করে থাকি, তো দেখা যায় স্মল টু মিডিয়াম সাইজের কোম্পানিগুলোর অ্যাকাউন্টেন্টসদের এইগুলো হচ্ছে ক্যাপাবিলিটি লাগে, যেগুলো আপনাকে পরবর্তী লেভেলে নিয়ে ভালো করবে। তো এই ক্ষেত্রে এই সাবসিডি লেজার গুলো খুবই ইউজফুল। তো এই যে দেখেন মিস্টার খানের যেমন আছে আমাদের এখানে 5,000 টাকা, এই 5,000 পেমেন্ট অনুযায়ী আমি এখানে জাস্ট ব্যালেন্সটা মেনশন করে দিলাম, কত তারিখে ডেট বা ডিউ ডেট এটা মেনশন করে দিলাম, এবং ডেবিট বা ক্রেডিট সাইড অনুযায়ী ওনার ব্যালেন্সটা শো হচ্ছে। সেরকম ভাবে মিস্টার শাওন এবং এবিসি কর্পোরেশন এই দুটো আরো অ্যাকাউন্টস আমরা ক্রিয়েট করলাম, এবং এই তিনজনই আমাদের কাস্টমার, তিনজনের কাছ থেকে পেমেন্ট বাকি আছে। এভাবেই করেই আমরা ফরম্যাট তৈরি করে লেজার অ্যাকাউন্টস গুলো তৈরি করতে পারি। তো এগুলোকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল সাবসিডি লেজার। সো সেম ওয়েতে যদি আমি অ্যাকাউন্টস পেয়েবলের জন্য চিন্তা করি, যে আমাদের মাল্টিপল ভেন্ডরস থাকে, সাপ্লায়ার থাকে, যাদেরকে আমরা পরবর্তীতে পেমেন্ট করতে যাচ্ছি, আমরা দেখা যায় ইনভেন্টরি অ্যাসেট নিয়ে আসি বা ম্যাটেরিয়ালস পারচেস করে নিয়ে আসি, দেন দেখা যায় আস্তে আস্তে মাসের শেষে বা পরবর্তী মান্থের মধ্যে আমরা পেমেন্টটা করে থাকি। তো একটা যে ডিউ ডেট থাকে, ওই ডিউ ডেটটা আমরা মেনশন করতে পারি এবং সাপ্লায়ারদের নাম ওয়াইজ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারি। তো সেটাকে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবলের সাবসিডি লেজার। যখন আমরা তৈরি করব তখন এরকম মাল্টিপল অ্যাকাউন্টস পেয়েবলের সাবসিডি লেজার তৈরি হয়ে যাবে। তো এই লেজার গুলো আমি আর এখানে ওই মাল্টিপল যে সেল গুলো ছিল ওই সেল গুলো অ্যাড করি নাই, ডেট এন্ড ডিউ ডেট। সো সেম ওয়েতেই অ্যাড করা হবে ওই সাবসিডি লেজার গুলোতেও, সেম ওয়েতে অ্যাকাউন্টস রিসিভেবল যেভাবে করেছি একই ফরম্যাট হবে অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রেও, যে একটা ডেট থাকবে, ডিউ ডেট থাকবে, ডেবিট সাইডের ব্যালেন্স গুলো দেখা যাবে, ক্রেডিট সাইডের ব্যালেন্স গুলো দেখা যাবে, এন্ড ইন টোটাল এট দ্য এন্ড অফ দ্য মান্থ ব্যালেন্স কত আসছে সেটা দেখা যাবে। সো এটা রেগুলারলি আমরা যখন ট্রানজাকশন করবো, জার্নালটি দিব, এখানে আমরা তখন জাস্ট এসে সাবসিডি লেজার আপডেট করে দিব। তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমরা সেই কাস্টমার বা সাপ্লায়ার ওয়াইজ ডিটেলস ওয়াইজ জানতে পারছি কার কত টাকা ব্যালেন্স আছে। একটা সময় যখন সে পেমেন্ট করে ফেলতে থাকবে, তখন তার ব্যালেন্স দেখা যাবে একটা সময় এসে জিরো হয়ে যাবে। তো আমাদের মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে যে বেশিরভাগ কাস্টমারেরই জিরো ব্যালেন্স, সাবসিডিয়ারি জিরো ব্যালেন্স হয়ে যাচ্ছে। যেগুলো কাস্টমার বা সাপ্লায়ার থেকে যাবে অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল অ্যাকাউন্টসে তাদের ব্যালেন্স থেকে যাবে, সেগুলোর ব্যালেন্সটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য বা সেই পেমেন্ট গুলো কালেক্ট করার জন্য কোম্পানি তখন বিভিন্ন রকম পেমেন্ট কালেকশনের জন্য পলিসি তৈরি করে, যে যাতে ফার্স্ট পেমেন্ট কালেক্ট করা যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি। তো এই হচ্ছে দুইটা পদ্ধতি, যে দুইটা পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখালাম, যে স্পেশাল জার্নাল হয় তৈরি করতে পারেন, অথবা বেটার ম্যানেজমেন্টের জন্য জার্নাল এন্ট্রি গুলোকে জেনারেল জার্নাল এন্ট্রি রাখতে পারেন। লেজার অ্যাকাউন্টস গুলোর সময় আপনি লেজার ব্যালেন্স গুলো দেখার জন্য আপনি সাবসিডি লেজার জেনারেট করতে পারেন। শুধুমাত্র সেটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল এবং পেয়েবলস এর ক্ষেত্রে। আর বাকি যে অ্যাকাউন্টস গুলো আছে যেমন ক্যাশ, ব্যাংক, তারপর বিভিন্ন রকম এক্সপেন্স টাইপ অফ অ্যাকাউন্টস, সেলস টাইপ অফ অ্যাকাউন্টস, এগুলোর জন্য সবগুলোই আপনি নর্মাল যে জেনারেল লেজার আমরা তৈরি করি, ওই জেনারেল লেজার তৈরি করেই আপনারা মেনটেন করতে পারবেন, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের সাবসিডি লেজার গুলো। আর এই ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, তবুও আমি বুঝার সুবিধার্থে আপনাদের এখানে একটা এক্সেল শিট তৈরি করেছিলাম। সেটা গত ব্যাচ গুলোতেও আমি দিয়েছিলাম, যাতে এটা ইজিলি বোঝা যায় যে আসলে সাবসিডি রেটটা কিভাবে তৈরি করবেন। তো যেহেতু ওটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ওখানে দেওয়া আছে, তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে কিছু এক্সাম্পল এখানে অ্যাড করেছি। যেমন এখানে কিছু ডেট দিয়েছি, এন্ড কাস্টমারদের কাছে কত পেমেন্ট আমাদের বাকি আছে এটার একটা ডিটেলস এখানে দিয়েছি। যেমন এখানে ডেট দিয়েছি যে 2022-এরই সাপোজ ফেব্রুয়ারি মাসে একটা ডেট দিয়েছি, যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে একটা কাস্টমার
তার পেমেন্ট হয়েছে, সাথে সাথেই ক্যাশ পেমেন্ট হয়েছে। তো যখন ক্যাশ পেমেন্ট হয় তখন তো অবশ্যই আমরা সেই ক্যাশের যে ব্যালেন্সটা থাকবে, অবশ্যই আমরা সেই ক্যাশের ব্যালেন্সটা সেই লেজারের মাধ্যমে এভাবে মেনশন করতে পারছি। আর যখন আমাদের এই পার্টিকুলার কাস্টমার গুলো আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল হয়, যেমন এই যে ক্রেডিট সেল হচ্ছে, তো কাস্টমার 2 আর কাস্টমার 3 এর ক্ষেত্রে ক্রেডিট সেল হচ্ছে, একটা হচ্ছে মার্চে আর একটা হচ্ছে অক্টোবরে। সো অবশ্যই এই মার্চে আর অক্টোবরে যে দুজন আমাদের কাছ থেকে ক্রেডিট সেল হয়েছে তাদের ডিটেলস গুলো কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলে ন্যাচারালি আমরা এভাবে মেনশন করে থাকি, যে ডেট দেই, ডেবিট সাইডে মেনশন করি যে কত টাকা তাদের অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেবিট, দ্যাটস ওয়াই ডেবিট সাইডে ব্যালেন্স গুলো চলে আসছে, এন্ড ইন টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছি 50,000। সো যদি আমরা সেম প্রসেসটাই এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়ার পরে আমরা এই পাশে ডান দিকে দেখেন আমি অ্যাকাউন্ট রিসিভেবল এর উপর সাবসিডি লেজার তৈরি করেছি, যে দুইটা কাস্টমারের উপর আমরা আলাদা আলাদা মেনটেন করব। তাহলে কি হবে, যে যখন একটা কাস্টমার পেমেন্ট করবে পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে কোন কাস্টমারটা পেমেন্ট করছে এবং তার লেফট ওভার ব্যালেন্স কত। সো ওইটাই বের করার জন্য আমি এখানে প্রথমত ডেট দিয়েছি, ডিউ ডেট দিয়েছি, ডেবিট এবং ক্রেডিট সাইডটা মেনশন করেছি, আর ব্যালেন্স। তো 3/9/2022 যেটা হচ্ছে এইখানের এন্ট্রিটা ছিল, এই যে 3/9/2022, এই প্রথম কাস্টমার 2 এর যে এন্ট্রিটা ছিল এই এন্ট্রিটাকেই আমি এখানে প্রথমের কাস্টমার 2 এর এই এন্ট্রিটা দেখিয়েছি, এবং পরবর্তীতে এই কাস্টমারের এন্ট্রিটা দেওয়ার পর এখানে একটা ডিউ ডেট ছিল যে কত তারিখের মধ্যে সে পরবর্তীতে পেমেন্ট করবে। সো সেই তারিখ আসার আগেই সে আরেকটা পেমেন্ট করলো, সো সাপোজ এই তারিখের মধ্যে সে পেমেন্ট করলো এবং সেই পেমেন্ট অনুযায়ী তার আরেকটা ব্যালেন্স চলে আসলো, সেই ব্যালেন্সটা হবে ক্রেডিটেড, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল এখন কমেছে। সো অফকোর্স সেই অ্যাকাউন্ট রিসিভেবলটা যেহেতু কমেছে, সো এই কারণে আমরা এই ব্যালেন্সটাকে ক্রেডিটে দেখাচ্ছি, তার মানে এই পেমেন্টটা অলরেডি সে পেমেন্ট করে দিয়েছে এবং তার এখন বর্তমান ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা। সো এভাবে তাহলে আমরা আপডেট করতে পারবো, তার পেমেন্ট যত দিতে থাকবে সে, তার ব্যালেন্স তত কমতে থাকবে। তো অটোমেটিক্যালি আমরা তখন এখানে আপডেট দেখতে পাবো। আর যখন যেহেতু এটা পেমেন্ট করছে, অফকোর্স এই অ্যামাউন্টটাও আমরা ক্যাশের মাধ্যমে দেখতে পাবো, যে ক্যাশে এই আপডেটটা দেখতে পাবো। দেন তারপর কাস্টমার 3 ক্ষেত্রে সেম, কাস্টমার 3 এর প্রাথমিক ব্যালেন্সটা ছিল 30,000 টাকা, যেটা এখনো ডিউ আছে, দেখতে পাচ্ছি আমরা যে ডিউ আছে, এখনো পেমেন্ট করে নাই। সো অফকোর্স তাহলে এইটা পেমেন্ট করার জন্য পরবর্তীতে যখন সে পেমেন্ট করবে তার ব্যালেন্সটা ক্রেডিটে চলে আসবে এবং ব্যালেন্সটা কমে যাবে। সেইভাবে করে আমরা সাবসিডিয়ারি লেজারে হিসাব নিকাশটা করতে পারি। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টস রিসিভেবল এর ফরম্যাট। এই সেম ফরম্যাট আমরা অ্যাকাউন্টস পেয়েবল এর ক্ষেত্রেও ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাবসিডিয়ারি লেজারের জাস্ট রিফ্লেকশনটা, আপনারা এটা এভাবে তৈরি করতে পারেন। বাকি যে ক্যাশ বা অন্যান্য অ্যাকাউন্টস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে জেনারেল লেজারের মতো করেই আপনারা তৈরি করতে পারবেন। সো দেন এবার আমরা আসি আমাদের নেক্সট যে টপিকটা। তো আজকের আরেকটা টপিকস হচ্ছে আমরা ক্লোজিং এন্ট্রি সম্পর্কে দেখতে যাচ্ছিলাম। সো ক্লোজিং এন্ট্রিটা কি বা কিভাবে আসলে কাজ করানো যায়, এটা প্রসেসটা দেখবো আমরা। তো ক্লোজিং এন্ট্রি হচ্ছে একটা জার্নাল এন্ট্রি, যেটার মাধ্যমে আপনারা বছরের শেষে এন্ড অফ দ্য পিরিয়ড, অ্যাকাউন্ট পিরিয়ডটা আসলে আমাদের বছরের অ্যাকাউন্টিং পিরিয়ড কখন থেকে কখন ধরা হয়। কোনো কোনো কোম্পানি, বেশিরভাগ বাংলাদেশি কোম্পানিগুলো সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস, তাই না? সো এটাকে ধরা হয় 12 মাস বা ফুল বছর। আর বাইরের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর, অনেক সময় থাকে এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত, আবার অনেক সময় দেখা যায় যে পরের বছর অনেক অনেক কোম্পানিতে থাকে যে জুলাই থেকে জুন পর্যন্ত। ঠিক আছে, তো এরকম বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো আছে যেগুলো এখনো জুলাই থেকে জুন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার ধরে থাকে। সো এই অ্যাকাউন্টিং পিরিয়ডটা যখন শেষ হয়, যেই মাসে শেষ হবে অ্যাকাউন্টিং এর ফুল বছরটা, সেই মাসেই আমরা ক্লোজিং এন্ট্রিটা দিব, এবং সেটার মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টস গুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে থাকে, সেই ইনকাম স্টেটমেন্টের অ্যাকাউন্ট গুলোকে আমরা বলি টেম্পোরারি অ্যাকাউন্ট। সেই টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোকে পার্মানেন্ট অ্যাকাউন্ট হিসেবে ব্যাংক ব্যালেন্স শিটের মধ্যে আমরা কনভার্ট করি। সো এটা একটা জার্নাল যেটার মাধ্যমে আমরা কনভার্ট করে থাকি। সো এই টেম্পোরারি অ্যাকাউন্টস গুলোর মধ্যে উল্লেখযোগ্য যে অ্যাকাউন্ট গুলো আমরা দেখতে পাই ইনকাম স্টেটমেন্টে, সো সেগুলো হচ্ছে রেভিনিউ, এক্সপেন্সেস, কস্ট অফ গুডস সোল্ড, তারপর আছে ডিভিডেন্ড। দিস টাইপ অফ অ্যাকাউন্টস আর টেম্পোরারি অ্যাকাউন্টস। ওকে, সো রেভিনিউ, এক্সপেন্সেস, ডিভিডেন্ডস, কস্ট অফ গুডস সোল্ড, এগুলাকে কেন আমরা টেম্পোরারি বলি, কারণ এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করি যে কত আমাদের ইনকাম হলো, কত এক্সপেন্স হলো, দেন প্লাস মাইনাস করে তারপর যে টোটাল নেট ব্যালেন্সটা পাই আমরা, সেই ব্যালেন্সটাকে কিন্তু আমরা রেগুলারলি ব্যালেন্স শিটেই নিয়ে যাই। সো ব্যালেন্স শিটে ইকুইটি সাইডে নিয়ে গিয়ে তারপর আমাদের অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটিটাকে আমরা সমান সমান করে অ্যাকাউন্টিং এর প্রসেস অনুযায়ী আমরা
ক্যালকুলেশন করে বের করি যে আসলে আমাদের ব্যালেন্স শিটটা দুই পাশের সমান হলো কিনা। সো এই জিনিসটাই করার জন্যই আমরা এই অ্যাকাউন্টস গুলোকে বলা হয় টেম্পোরারি অ্যাকাউন্ট। এন্ড এই প্রসেসটাকে বলা হয় যে রিটেন আর্নিং। আপনি যেহেতু ক্যালকুলেশন করবেন, রিটেন আর্নিংটাকে কনভার্ট করার সময় আমরা এই কাজটা করে থাকি, সেই জন্য এটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রি। সো বছর ক্লোজের সময় যখন দিয়ে থাকি এই ক্লোজিং এন্ট্রিটা, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে টেম্পোরারি অ্যাকাউন্টস গুলো আছে ইনকাম স্টেটমেন্টে, সেগুলোর ব্যালেন্সটাকে আমরা জিরো করে ফেলবো। সেই লেজার অ্যাকাউন্টস গুলোতে তো যে ব্যালেন্স গুলো থাকে সেই ব্যালেন্স গুলোকে আমরা জিরো করে ফেলবো। মানে হচ্ছে আপনি বছরের আপনি ওই লাস্ট মান্থটাতে, সাপোজ ডিসেম্বরে সাপোজ অ্যাকাউন্ট রিসিভেবল যা ছিল, তারপরে সাপোজ ডিসেম্বরের মান্থে যেগুলো সেলস হয়েছে, ডিসেম্বরের মান্থে যেগুলো কস্ট হয়েছে, ডিসেম্বর মান্থে যেগুলো এক্সপেন্স গুলো হয়েছে, ওই এক্সপেন্স অ্যাকাউন্টস গুলো তো হয়েই গেছে, এক্সপেন্স গুলো তো হয়েই গেছে। তো প্রত্যেকটা এক্সপেন্স কে এবং রেভিনিউজ গুলোকে আমরা কনভার্ট করে ব্যালেন্স শিটে নিয়ে যাব, আর ওই এক্সপেন্স এন্ড রেভিনিউ যেগুলো হয়ে গেছে সেই অ্যাকাউন্টস গুলোকে লেজার অ্যাকাউন্টস গুলোতে আমরা জিরো দিয়ে দিব। সো এটা কেমনে করবো, এটা একটা জার্নাল এন্ট্রির মাধ্যমে আমরা করতে পারবো। সো এইটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে আমরা জার্নাল এন্ট্রি দিয়ে থাকি। তো যেই পার্টিকুলার অ্যাকাউন্টস গুলো আসলে দেখা যায় যে আমাদের ইনকাম স্টেটমেন্টের কথাটা চিন্তা করতে হবে, এখানে দুটো জিনিস আছে, আমি এই দুটোতে আসার আগে বলি। ইনকাম স্টেটমেন্টে চিন্তা করতে হবে আমাদের ক্লিয়ার মাইন্ডে যে ইনকাম স্টেটমেন্ট আসলে দুটো পাশ থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড, রাইট? সো ডেবিট সাইডের ঘরে আমরা কি কি মেনশন করি? এক্সপেন্সেস মেনশন করি এন্ড কস্ট অফ গুডস সোল্ড মেনশন করি, ঠিক আছে? আর ক্রেডিট সাইডে মেনশন করি হচ্ছে সেলস। সো দ্যাট মিনস সেলস অর রেভিনিউ সবসময় থাকে ক্রেডিট সাইডে। দ্যাট ইজ ওয়াই আমরা যখন ক্লোজিং এন্ট্রিতে জার্নাল এন্ট্রি করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখেন ইনকাম সামারি নামে একটা অ্যাকাউন্ট আছে, এইটা আমাদের ক্লোজিং এন্ট্রিতে আসে, এবং এই ইনকাম সামারির এই অ্যাকাউন্টটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা সেটা অ্যাড করি। তো ইনকাম সামারির অ্যাকাউন্টস এর ঘরে দেখবেন আপনারা ক্রেডিটে দেখতে পাবেন টোটাল অ্যামাউন্টটা, যেগুলো হচ্ছে সেলস এবং সার্ভিস রিলেটেড। সো যেহেতু ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডেই সেলস এর অ্যামাউন্ট গুলো থাকে, তাই ইনকাম সামারি নামের যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের ঘরটা আমরা আসলে ব্যালেন্সটা দিচ্ছি ক্রেডিট সাইডে। এন্ড আমরা এই সেলস এবং সার্ভিস ওয়াইজ সেই অ্যাকাউন্ট গুলো ব্যালেন্স নিয়ে আসছি এবার ডেবিট সাইডে। যখনই ক্রেডিট থেকে ডেবিটে ব্যালেন্স চলে আসবে, অটোমেটিক্যালি ক্রেডিটে যে এই ব্যালেন্স গুলো আসলে লেজার ব্যালেন্স গুলো এটা ছিল, ক্রেডিট সাইডে যেহেতু ছিল এই ব্যালেন্স গুলো, অটোমেটিক্যালি যখন ডেবিটে দিয়ে দিচ্ছি তার মানে মার্চেন্ডাইজ সেলস এর লেজার অ্যাকাউন্ট সেটাতে জিরো হয়ে গেল, এবং সার্ভিসের যে লেজার অ্যাকাউন্ট সেটাতে জিরো হয়ে গেল। এবং ইনকাম সামারি অনুযায়ী কিন্তু আমাদের এই যে ট্রায়াল ব্যালেন্স, এইখানে কিন্তু ইনকাম সামারি এসে অ্যাড হয়েছে এইখানে, এই যে ইকুইটি সাইডে। সো ইকুইটি সাইডে ইনকাম সামারি অ্যাড হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো দেখাচ্ছে, তার মানে এখানে হচ্ছে মূলত ইনকাম সামারি হিসেবে এখানে অ্যাড হওয়ার কারণে এই টোটাল ব্যালেন্স গুলো জিরো হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে ইনকাম সামারি হিসেবে অ্যাড হয় নাই, এটা আসলে রিটেন আর্নিং হিসেবে অ্যাড হচ্ছে। এছাড়া হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয়, নেক্সট যে জার্নালিটা, নেক্সট জার্নালিটা সেম প্রসেসে ডিসেম্বর মাসেই করছে, 31শে ডিসেম্বর। সো ওই মাসেই আমরা যখন করব এন্ট্রিটা, ওই সময় আমাদের যে এক্সপেন্স গুলো থাকবে বা কস্ট অফ গুড সোল্ড থাকবে, সেই এক্সপেন্স বা কস্ট অফ গুড সোল্ড ইউজুয়ালি থাকে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে। দ্যাট ইজ ওয়াই ইনকাম সামারি নামের যে অ্যাকাউন্টটা, এটার অ্যাকাউন্টের অ্যামাউন্ট হচ্ছে ডেবিট সাইডে, আর ওই পার্টিকুলার ট্রানজাকশন ওয়াইজ ওই অ্যাকাউন্টস গুলো অনুযায়ী অ্যামাউন্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি ক্রেডিট সাইডে। তার মাধ্যমে যেটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড এর এই যে 1950 টাকা ছিল, এটা যখনই ক্রেডিটে চলে আসলো তখনই অটোমেটিক্যালি আমাদের কস্ট অফ গুড সোল্ড এর জেনারেল লেজার ব্যালেন্স জিরো হয়ে গেল। আবার অফিস সাপ্লাইজ এটাও জিরো হয়ে গেল, এটা যখনই ক্রেডিটে চলে গেল এটা জিরো হয়ে গেল। দেন পেরোল এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স ছিল 5700 সামথিং, এটা ডেবিটে থেকে ক্রেডিটে যাওয়ার সাথে এটা হয়ে গেল জিরো ব্যালেন্স। এভাবে করে প্রত্যেকটার কিন্তু ব্যালেন্স জিরো হয়ে গেছে, যেগুলো অলরেডি পেমেন্ট ডান, যেগুলো অলরেডি পেমেন্ট কালেক্টেড এবং পেমেন্ট ডান সেই বছরের মধ্যে, সেগুলো আমরা জিরো করে ফেললাম। আরেকটা আছে ওনার্স ইকুইটি, এটা হচ্ছে বেসিক্যালি ডিভিডেন্ড ওয়াইজ পেমেন্ট। সো ডিভিডেন্ড ওয়াইজ যে পেমেন্টটা হয়েছে বা ওনার্স ইকুইটি ওয়াইজ যে পেমেন্টটা হয়েছে সেই পেমেন্টটা এখানে আছে। তো অবশ্যই আমাদের যেহেতু ইনকাম সামারিটা এখানে ক্রেডিটে দেখাচ্ছে, দ্যাট মিনস আপনার এই পার্টিকুলার ইকুইটি অ্যামাউন্টটা ছিল ক্রেডিট সাইডে, আমাদের ইনকাম সামারি ক্রেডিট সাইডে ছিল। প্রপারলি দেখতে গেলে সাপোজ ওনার্স কোনো ক্ষেত্রে ওনার্স এখানে কোনো ক্যাপিটাল দিয়েছিল বা কিছু একটা অ্যামাউন্ট ছিল, যেই অ্যামাউন্টটা ক্রেডিট সাইডে ব্যালেন্স দেখাচ্ছিল। তো ক্রেডিট সাইডে ব্যালেন্স দেখানোর কারণে ইনকাম স্টেটমেন্টে যেহেতু ক্রেডিট সাইডে ছিল, দ্যাটস ওয়াই এটাকে মেনশন করা হয়েছে ইনকাম সামারির ক্রেডিট সাইডে, এবং এবার নিয়ে আসা হচ্ছে ওনার্স ইকুইটি নামেই ডেবিট সাইডে।
তো এই হচ্ছে মানে এই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস গুলোকে আসলে এই ক্লোজিং এন্ট্রির মাধ্যমে উল্টা সাইডে দিয়ে ইনকাম সামারির মাধ্যমে সেই পার্টিকুলার অ্যাকাউন্টস এর অ্যামাউন্ট গুলো মেনশন করে আমরা আলটিমেটলি এই যে সেলস এবং এক্সপেন্স, এবার যদি আমি জাস্ট একটু স্লাইড থেকে বের হই তাহলে দেখতে পাবেন এই ট্রায়াল ব্যালেন্সটা একটু লং ট্রায়াল ব্যালেন্স, যার কারণে এই যখন আমি স্লাইডটা বড় করছি পুরোটা দেখা যাচ্ছে না। যখন আমি একটু জাস্ট স্লাইডটা থেকে বের হয়ে দেখতে চাচ্ছি তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে সবগুলো ব্যালেন্সই ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই যে দেখেন সেলস গুলো, তারপরে রেন্ট, মিউজিক ইকুইপমেন্ট, তারপরে এখানে আছে সার্ভিস, তারপর আছে কস্ট অফ গুডস সোল্ড। প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা যেই পাশে ব্যালেন্স থাকে সেলস গুলোর ক্ষেত্রে ব্যালেন্স থাকে কিন্তু ক্রেডিট পাশে, যখনই আমি ডেবিট পাশে দিয়ে দিচ্ছি ব্যালেন্স এগুলো হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। আর কস্ট অফ গুড সোল্ড বা আদার টাইপ অফ এক্সপেন্সেস যেগুলো অ্যাকাউন্টস আছে সেগুলোর ব্যালেন্স ছিল হচ্ছে ডেবিট ডেবিট সাইডে, যখনই আমি ক্রেডিট সাইডে দিয়ে দিচ্ছি ওটা প্লাস মাইনাস হয়ে এখানে হয়ে যাচ্ছে জিরো। এবার এখানে একটা বা দুটো ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এখনো ব্যালেন্সটা রিডিম করছে। দ্যাট মিনস এই পার্টিকুলার ট্রানজাকশন গুলা ওই বছরের মধ্যে হয় নাই। তার মানে কিছু ব্যাংক সার্ভিস চার্জেস ছিল যেটা ওই বছরে পেমেন্ট হয়নি, সেই জন্য এই ব্যাংক সার্ভিস চার্জেসটাকে আমরা এইভাবেই রেখেছি এবং এইটার লেজার অ্যাকাউন্টস এর ব্যালেন্স সেমই থাকবে। পরবর্তী বছরে এই ব্যালেন্সটাই কনভার্ট হবে এবং যখন পরবর্তী বছরে পেমেন্ট হবে সেটা পরবর্তী বছরে জিরো হয়ে যাবে। এবং এখানে আরেকটা আছে মিসেলেনিয়াস এক্সপেন্স, যেটা এখনো পেমেন্ট হয় নাই। তো এইটার পারপাসে আমরা এই অ্যাকাউন্টটাকে আমরা টেম্পোরারি অ্যাকাউন্ট হিসেবে এখানে জিরো করছি না, আমরা এই ব্যালেন্সটাকেও পরবর্তী বছরে মুভ করে নিয়ে যাচ্ছি। তো এই কারণে এই দুইটা অ্যাকাউন্টের ট্রানজাকশন গুলো ছাড়া বাকি যে ট্রানজাকশন গুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে আমরা জিরো করে এন্ট্রিটাকে ডান করে দেন এখানে আমরা পোস্ট ক্লোজিং টাইম ক্রিয়েট করেছি। তো প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্টস গুলো ছিল আর ট্রায়াল ব্যালেন্স ছিল। মাঝখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি, যেগুলো প্লাস করার ক্লোজিং এন্ট্রি ছিল, যেগুলো হচ্ছে প্লাসের ঘরে ছিল মানে ডেবিটের ঘরে, সেগুলোকে মাইনাস করেছি। আর যেগুলো ছিল পজিটিভ মানে হচ্ছে যেগুলো ক্রেডিট সাইডে ছিল সেগুলোকে করেছি নেগেটিভ। তো এইভাবে করেই কিন্তু আমরা পুরাটাই ক্লোজিং এন্ট্রি দিয়েছি। এবং ডেবিট এবং ক্রেডিট সাইড আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে ডেবিট সাইডে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ইনকাম সামারি দিব ডেবিট সাইডে, আর ওই অ্যাকাউন্টস এর ব্যালেন্স গুলো চলবে ক্রেডিটে। এভাবে করে আমরা এন্ট্রিটা দিব, তারপরে তাহলে এখানে জিরো ব্যালেন্স চলে আসবে। এন্ড এইটা হচ্ছে আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, যেটা আমরা পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স হিসেবে নিব। তো যখন পরবর্তী বছরে আমাদের ডাটা শুরু হবে বা ট্রানজাকশন এন্ট্রি শুরু হবে, আমাদের এই ব্যালেন্সটা নিয়ে তারপর শুরু হবে যে আমাদের লং টার্ম পেয়েবল কত টাকা, এই ওনার সিকিউরিটি কত টাকা, এখানে কত টাকা করে আর লেফট ওভার আছে, সো ব্যাংক সার্ভিস চার্জেস হচ্ছে এত টাকা লেফট ওভার আছে, সেটা এটা পরের বছরে বিগিনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হবে। দেন মিসেলেনিয়াস এক্সপেন্স এটাও বিগিনিং ব্যালেন্স হিসেবে 80 টাকা অ্যাড হবে। বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে বিগিনিং ব্যালেন্স থাকবে জিরো। তো এই হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রি প্রসেসটা, যেটা আমরা আমাদের বছরের শেষে সবসময় করে থাকি। তো এই ক্লোজিং এন্ট্রির প্রসেসটা আমি এখানে আপনাদেরকে এক্সেল শিটের মাধ্যমেও দেখিয়েছি যাতে ইজিলি বোঝা যায়। সো এখানে আসলে আমাদের ইনকাম স্টেটমেন্টের যে সিচুয়েশনটা এটা দেখিয়েছি যে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে থাকে হচ্ছে সেলস এন্ড রেভিনিউ, যেগুলো আমি মেনশন করেছি জাস্ট অ্যামাউন্টের মাধ্যমে, এখানে এক্সাম্পল দিয়েছি। আর ডেবিট সাইডে থাকে ধরেন কস্ট অফ গুডস সোল্ড, কস্ট, আর হচ্ছে এক্সপেন্স, যেটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হতে পারে, আদার টাইপ অফ নন অপারেশনাল এক্সপেন্স হতে পারে। তো এই ধরনের সবগুলো এক্সপেন্স এবং সব ধরনের সেলস সবগুলো আমি এখানে লিখেছি। এরপর ন্যাচারালি যখন আমরা ক্লোজিং এন্ট্রি দিয়ে থাকি, ক্লোজিং এন্ট্রি দিচ্ছি হচ্ছে কস্ট এবং এক্সপেন্সের ক্ষেত্রে, যেহেতু এগুলো ডেবিট সাইডে আছে, দেখতে পাচ্ছেন ডেবিট সাইডে আছে, সো দ্যাট মিনস আমরা এই এন্ট্রি গুলোকে দিব কিন্তু ক্রেডিটের ঘরে, এই যে ক্রেডিট করে দিচ্ছি। আর এই পার্টিকুলার এন্ট্রি গুলো টোটালটাকে দিব, টোটাল হচ্ছে আমাদের এখানে 10,500 টাকার মতো। তো আমাদের 10,500 টাকা এখানে হচ্ছে এইটি ডেবিট হবে, টোটালটা হবে ইনকাম সামারি হিসেবে ডেবিট। দেন এখানে আসি সেলস এর ঘরটাতে। সেলস এবং রেভিনিউ হচ্ছে ইউজুয়ালি আমাদের ক্রেডিটের ঘরে, দ্যাটস ওয়াই আমরা ইনকাম সামারিটাকে দিচ্ছি ক্রেডিট। এবং ইন টোটাল এটা টোটাল কত হয়েছে, এই টোটাল হচ্ছে 11,400, তো 11,400 দিচ্ছি ক্রেডিটের ঘরে। আর সেলস এবং রেভিনিউকে করে দিচ্ছি ডেবিট, ডেবিট দিয়ে ওদের অ্যামাউন্টটাকে দিয়ে দিচ্ছি ডেবিট সাইডে। তো অটোমেটিক্যালি আমাদের যখন ট্রায়াল ব্যালেন্সটা আমরা বসাবো, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে পার্টিকুলারস এন্ড অ্যামাউন্ট এটা থাকবে ইনিশিয়াল স্টেজের ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা তৈরি করছি। তো এক্সপেন্স গুলো দেখেন এখানে পজিটিভে আছে, কস্ট পজিটিভ আছে, তাই না?
ব্যাংক চার্জ সাপোজ একটা অ্যামাউন্ট আছে, সেটাও একটা এক্সপেন্স অ্যামাউন্ট, দ্যাটস ওয়াই পজিটিভে আছে। আর সেলস আর রেভিনিউ যেহেতু ক্রেডিট সাইডে বসে ইনকাম স্টেটমেন্টে, সো দ্যাটস ওয়াই এগুলো ক্রেডিট সাইডে বসার কারণে মাইনাসে আছে। যখনই আমরা ইনকাম সামারিটা দিয়ে দিব, ক্লোজিং এন্ট্রিতে দিয়ে দিব, তখন আমাদের ক্লোজিং এন্ট্রিজ এর যে ঘরটা আছে এখানে জাস্ট উল্টে যাবে অ্যামাউন্ট গুলা। কস্টের ক্ষেত্রে যখনই আমরা এগুলোকে ক্রেডিট সাইডে দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস এগুলোর অ্যামাউন্ট গুলো মাইনাসে চলে আসবে। আর যখনই আমরা সেলস আর রেভিনিউ গুলোকে আমরা ডেবিটে দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস সেলস আর রেভিনিউর অ্যামাউন্ট এখন পজিটিভ। সো পজিটিভ এন্ড নেগেটিভ প্লাস মাইনাস করার পরে আমাদের ব্যালেন্স আসছে 0 করে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, যেটা হচ্ছে টোটাল 0। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন 0 0। সো একটা অ্যামাউন্ট রেখেছি যেটা এই বছর আমাদের এখানে পেমেন্ট হয়নি, তো সেই কারণে এই অ্যামাউন্টের ব্যালেন্সটা পরবর্তী বছরে ব্যালেন্স ফরওয়ার্ড হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের এক্সাম্পলটা। এখানে জাস্ট আমি মেইন অ্যামাউন্ট গুলো বা অ্যাকাউন্টস গুলো মেনশন করেছি, এগুলোর আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্টস থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টিপল এক্সপেন্স অ্যাকাউন্ট আছে, মাল্টিপল সেলস অ্যাকাউন্টস আছে, সেই নাম অনুসারে হয় আর কি। তো এখানে অনেকগুলো মেনশন করা হয়েছে, তো জাস্ট আমি বুঝার সুবিধার্থে অল্প করে ছোট করে আপনাদেরকে ইন সামারি কিভাবে তৈরি করা হয় আমাদের ক্লোজিং এন্ট্রিটা সেটা বুঝিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করুন। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, আচ্ছা, বলুন। আমাদের তো এই যখন আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার যখন তার মানে নালিফাই করে ফেলবো, জিরো করে ফেলবো, তাই না? হুম, যখন আমরা ক্লোজিং এন্ট্রিটা করে ফেলবো। জি হ্যালো। জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলুন। এখন অনেক সময় আমাদের হয় না যে ক্লোজিং জিরো করে ফেলার পর অনেক সময় আমরা আবার দেখতে চাই রিপোর্টটা যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা, তখন কি আবার ডাটাগুলোকে ফিরে আনা যাবে না? অবশ্যই অবশ্যই, ক্লোজিং এন্ট্রিটা জাস্ট আমাদের পরবর্তী বছরে যাওয়ার আগে আমরা করি। যখন আমরা বলি না যে ক্লোজ বুকস বলি, যা বুকসটাকে জি। ক্লোজ করছি বলতে পুরা বছরের ডাটাটা আমরা ভালোভাবে চেক করে কি কি মডিফাই করা প্রয়োজন সব মডিফাই করে ডান করে ক্লোজ করার সময় জাস্ট ক্লোজিং এন্ট্রিটা দিয়ে আমরা বুকসটা ক্লোজ করে দিলাম, যে তারপর আর কোনো চেঞ্জ করা হবে না এখানে। ওর আচ্ছা তার আচ্ছা। আগে কিন্তু সব চেঞ্জ করা শেষ আমাদের, তার আগে সব ডিফারেন্স রেট বের করা শেষ, কোন কোন অ্যাকাউন্টসে পেমেন্ট দেওয়া হয়নি সেগুলো বের করা শেষ। তো তার কারণেই তো যেই অ্যাকাউন্টগুলোতে পেমেন্ট দেওয়া হয়নি এগুলো বের হয়ে গেছে, এবং এই অনুযায়ী আমরা এই পেমেন্ট গুলো রেখেছি, পরের বছরে ব্যালেন্সটাকে ফরওয়ার্ড করেছি। আর যেগুলো পেমেন্ট আমাদের অলরেডি ডান, ক্লোজ হয়ে গেছে, সেই পেমেন্টস গুলোকে আমরা ক্লোজ করার জন্য এখানে উল্টা ট্রানজাকশনটা করে ইনকাম সামারিটা ব্যালেন্স শিটের মধ্যে কনভার্ট করে নিয়ে এসে আমাদের এখানে জিরো ব্যালেন্স করে দিচ্ছি সবগুলো। জি, আচ্ছা এই কারণে। জি। আচ্ছা, এখন ধরেন আমি ক্লোজ করলাম, হ্যাঁ, ক্লোজ করার পরে আমার অডিট আসলো, হ্যাঁ, তো অডিটর পরে যদি দেখা যাচ্ছে যে কোনো ট্রানজেকশন যদি চেঞ্জ করা লাগে, ওই ক্ষেত্রে কি করব? আচ্ছা, তো এইটা হচ্ছে বেস্ট বিষয়টা হচ্ছে যে আপনার ধরেন অডিটের যে বিষয়টা থাকে, অডিটর যদি দেখেন যে আপনারা রানিং ইয়ারের শেষে দিয়ে ক্লোজিং করার সময় তো দেখা যায় আমরা সাথে সাথে অডিটরকে দিচ্ছি না, আমাদের দেখা যায় জি। পুরা বছরটা আমরা কমপ্লিট করার পরে অডিটরকে সাবমিট করি, সে তখন দেখা যায় গো থ্রু করে সবকিছু ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ক্লোজিং এন্ট্রিটা দিতে একটু সময় লাগে, বা ক্লোজিং এন্ট্রিটা একেবারে শেষে দেওয়া উচিত। যেহেতু আমরা জানি যে আমাদের কোম্পানির ডাটাটা অডিটর পরবর্তীতে চেক করছে এবং এটা ফাইনালাইজ করে রিপোর্ট সাবমিট করছে, তখন সেই ক্ষেত্রে যেটা হবে আপনাকে এই ক্লোজিং টা ডিলে করতে হবে, ওয়েট করতে হবে যে অডিটর আগে অডিটরটি কমপ্লিট করুক তার কাজ, দেন তারপরে আপনার যা যা কিছু সাবমিশন প্রয়োজন বা কিছু যদি এডিট করার প্রয়োজন হয় এডিট করে নিলেন, তারপর ক্লোজিং এন্ট্রি দিলেন। সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। ক্লোজিং এন্ট্রিটা হচ্ছে জাস্ট বুকস ক্লোজিং করার সময়, এবং বুকস ক্লোজিং কখন হয়? যখন সবগুলো চেক ডান, সব ধরনের ডাটা যেগুলো আমাদের এখানে পরিবর্তন করা প্রয়োজন ছিল আমরা করেছি, ট্রানজেকশন গুলো যেগুলো দরকার ছিল চেঞ্জ করার ওগুলো ডান। কিছু ট্রানজেকশন নেওয়ার সময় দেখা যায় বাই মিস্টেক আমরা দিতে ভুলে যাই, বা কিছু ট্রানজেকশনে দেখা যায় রিসিপ্টস গুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সো এগুলো বিষয় থাকে। পরে দেন ডান করার পরে অডিটর চেক করে যাওয়ার পর আমরা ক্লোজিং এন্ট্রি দিয়ে ক্লোজ করব, ঠিক আছে? তো তার আচ্ছা, তার পরবর্তীতে মানে আমরা ধরে করব। নিব যে মানে ক্লোজিং এন্ট্রি করার পরে আমরা আর কোনো কিছুই করব না। রাইট। সো এই ক্ষেত্রে জানুয়ারি মাসেও আপনি ক্লোজিং এন্ট্রি করতে পারেন, যখন আপনার অডিটর কমপ্লিট করে ফেলবে কাজটা, সাবমিট করে ফেলবে রিপোর্টস, দেন আপনি ক্লোজিং এন্ট্রি দিতে পারেন। জি।
আচ্ছা, তাহলে আমাকে যেহেতু ম্যানেজমেন্টকে দেখাইতে হবে যে আমার ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট কি, তাহলে আমি তো যখন আনঅডিটেড বলবো, তার মানে কি আপাতত একটা এখান থেকে ডাটা নিয়ে দেখাই দিব, তাই তো? এখান থেকে টেম্পোরারি ডাটা যেটা নিয়ে দেখাই, দেখাই দিবে। জি জি, বাট ক্লোজ টেম্পোরারি করব না, যেটা দেখানো যেতে ফাইনাল পারে ক্লোজ করব না। এটাই। ফাইনাল ক্লোজটা করবেন না, ফাইনাল ক্লোজটা পরবর্তী বছর করবেন যখন আমাদের সব ডাটা শেষ দেখানো এবং সবকিছু রেডি ফাইনাল। পরবর্তী বছর আমরা শুরু করেছি এবং আমরা জানি যে প্রিভিয়াস বছরে আর কোনো ভুল নাই, তখন আমরা ক্লোজ করে দিব। জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আমি একটু অন্য একটা কোশ্চেন করতে চাচ্ছি, আমরা আপনার আর কয়টা ক্লাস পাবো আমাদের আরো 2টা ক্লাস আছে। আপনার সাথে? জি জি। আচ্ছা ঠিক আছে, মানে আমার কিছু কোশ্চেন আছে, তো আমি মানে আমি এমনি ব্যাংকে আছি, হ্যাঁ, যে হেড অফ আচ্ছা এমআইএস হিসেবে। আবার আমি নিজেও একজন সফটওয়্যার ডেভেলপার আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমার ঠিক আছে কোর্সটা ভাইয়া। করার উদ্দেশ্য এরকম, আমার কিছু বেসিক মানে ইয়ে আছে, তো কোশ্চেন আছে, তো এটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই আর কি। আচ্ছা ঠিক পরে। আছে ভাইয়া, অবশ্যই আপনি ওকে, ক্লাসে থ্যাংক অথবা আমাকে আপনি শেয়ার করতে পারেন কোনো সময়, সমস্যা নেই। ওকে, জি। থ্যাংক ইউ। ওকে গাইস, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টের রিকনসিলিয়েশন নিয়ে। সো সেই বিষয়টা আমি নেক্সট ক্লাসে আপনার সাথে একটা টেমপ্লেট তৈরি করব। সো সেই টেমপ্লেটটা হচ্ছে আমরা ইন ডিটেলসে তৈরি করব, মানে প্রাথমিক পর্যায়ে আমরা কিছু টেমপ্লেটের বিষয়টা হচ্ছে যে টেমপ্লেটটা হচ্ছে আমার একটা ফরম্যাট, যে ফরম্যাটটার মাধ্যমে আপনি ম্যানুয়ালি মেনটেন করতে চাচ্ছেন এক্সেল শিটের মাধ্যমে অ্যাকাউন্টস গুলো, এবং চাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্টিং এর প্রসেসটা এটা যাতে প্রপারলি হয়। সো সেই টেমপ্লেটটাই আমরা নেক্সট ক্লাসে প্রথম থেকে ক্লাসে তৈরি করব। সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে এন্ট্রিজ গুলো দিব, জার্নাল এন্ট্রি দেওয়ার পর যাতে পরবর্তী বাকি প্রসেস গুলো, বাকি কাজগুলো যাতে অটোমেটিক সিস্টেমে হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সে যাতে ডাটাগুলো চলে আসে অটোমেটিক্যালি, ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের মাধ্যমে আমাদের টোটাল ব্যালেন্স গুলো বের হয়ে যায়। এছাড়া আমাদের যে লেজার ব্যালেন্স গুলো আছে এগুলো আমরা দেখতে পারি ট্রায়াল ব্যালেন্স থেকে, এবং লেজার ব্যালেন্স গুলো দেখতে পারি ইজিলি। এবং এর পাশাপাশি দেখা যাবে যে ট্রায়াল ব্যালেন্স থেকে পরবর্তীতে আমরা আবার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আদার যে রিপোর্টস গুলো আমাদের তৈরি করতে হতে পারে, তো সেই রিপোর্টস গুলো আমরা মডার্নাইজ ওয়েতেই তৈরি করব, মানে এখনকার যে রিপোর্টের ফরম্যাট ওই ফরম্যাটে তৈরি করব। তো পুরানো আর রিপোর্টের যে ফরম্যাটটা আমরা ইউজ করতাম একসময়, যেটা ছিল যে আমরা যে ম্যানুয়ালি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান করার, হিসাব নিকাশ করার ক্ষেত্রে দেখেছিলাম যে যে আমরা যখন ডেবিট সাইডে দিচ্ছি কোন কোন ধরনের অ্যাকাউন্টস গুলো, ক্রেডিট সাইডে দিচ্ছি কোন কোন অ্যাকাউন্টস গুলো, ইভেন ব্যালেন্স শিট করতে গিয়েও আমাদের অ্যাসেটস এর অ্যাকাউন্টস গুলোকে রেখেছি ডেবিট সাইডে মানে বাম দিকে, আর ডানে রেখেছি সবসময় আমাদের ইকুইটি আর লায়াবিলিটিস গুলো, তাই না? তো এই যে অ্যাকাউন্টস গুলো যে সাজানোটা, তো এই ফরম্যাটটা আর কি অনেকটা প্রচলিত ফরম্যাট ছিল, বাট এখন যেই আধুনিক যে ফরম্যাটটা সেই ফরম্যাটে তৈরি করব। সো প্রত্যেকটা শীট গুলো আমাদের কানেক্ট করা থাকবে জার্নালের সাথে, ট্রায়াল ব্যালেন্সের সাথে, এবং পরবর্তী প্রসেসে আস্তে আস্তে আমরা যখন কিছু ট্রানজাকশন পরবর্তীতে দিব, দেখবো যে অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টস এর অ্যামাউন্ট গুলো চেঞ্জ হচ্ছে এবং অটোমেটিক্যালি আমাদের রিপোর্টস গুলো আপডেট হয়ে যাচ্ছে। তো সেটার মাধ্যমে আমাদের রেগুলারলি রিপোর্টস গুলো ম্যানুয়ালি তৈরি করতে হবে না। ওখানে গিয়ে কোনো কিছু ভুল, আমাদের ইউজুয়ালি ম্যানুয়াল যেহেতু কোনো ডাটা দিচ্ছি না আমরা, তো সেক্ষেত্রে দেখা যাবে ভুল হওয়ার চান্সেস অনেক কমে যাবে, একেবারেই জিরো থাকবে, ইরোর ফ্রি, আপনাদের পুরো ডাটাটাই ইরোর ফ্রি থাকবে। ঠিক আছে? সো এই হচ্ছে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই নেক্সট ক্লাসটাতে হচ্ছে মূলত আমরা অ্যাকাউন্টিং এর এই প্রসেসটার উপর টেমপ্লেট ক্রিয়েট করব, আর লাস্টের ক্লাসটাতে থাকবে আপনাদের জন্য বিশেষ কিছু টিপস যেটা আপনাদের পরবর্তীতে ক্যারিয়ার ওয়াইজ কাজে লাগবে। এছাড়া ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর কিছু অ্যানালাইসিস এর টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব, যে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করে থাকেন, বা অনেক সময় দেখা যায় এই রিপোর্টস প্রসেসিং গুলো করার পরে আর কি কাজ থাকে, কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, এই অ্যানালাইসিস বিষয়গুলো সম্পর্কে অনেকেই হয়তো বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ থাকেন যে কি কি অ্যানালাইসিস করা যেতে পারে। তো এই অ্যানালাইসিস গুলো নিয়ে বা ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর এই টেকনিক্স গুলো নিয়ে আমরা দেখবো লাস্টের যে 8 নাম্বার ক্লাসটাতে, সেটাতে। আর নেক্সট ক্লাসে অবশ্যই আমি আরো কিছু জিনিস মেনশন করবো আপনার সাথে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন এন্ড অল, সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? সো এর মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাদের যাদের বিভিন্ন কোশ্চেন্স আছে, নেক্সট ক্লাসে টেমপ্লেটটা তৈরি করার পর আমি কিছুক্ষণ সময় নিব, যদি সময় থাকে আমাদের নেক্সট ক্লাসে সেটা আমরা কমপ্লিট করব রিভিউটা আপনাদের বিভিন্ন কোশ্চেনের। যদি এটা প্রবলেম থাকে যে দেখা যায় আমাদের সময় অল্প থাকে, সেই ক্ষেত্রে আমরা লাস্টের ক্লাসে বেশি সময় পাবো। তো লাস্টের ক্লাসে অবশ্যই আমি আপনাদের সাথে সেই ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম সলভিং বা আপনাদের যে কোর্স গুলো থাকে সেগুলো নিয়ে, আপনারা যদি এই ক্লাসগুলো করার পরও
অনেক সময় থাকে না যে আরো কিছু বিষয় থাকে জানার, তো সেগুলো আপনারা জিজ্ঞেস করতে পারবেন। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের সোমবারে দেখা হচ্ছে। সবাই প্রিপেয়ার হয়ে যাবেন, আর হচ্ছে টাইমলি ক্লাসে জয়েন করে ফেলবেন। আমি ইনশাল্লাহ টাইমলি চলে আসবো, ক্লাসে শুরু করে দিব। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যালো কি আজকে তো তেমন কোনো ইলেকট্রিক পাইলাম না। এতটুকুতে শেষ কি শিখাইলে আজকে রে ভাই এই যে অবস্থা ফিরোজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া আমাদের তো অনেক কিছু ছিল সেগুলো উনি বললো তো লাস্টে মানে একটা ক্লাস মনে আছে আর না না না, আরো দুইটা ক্লাস আছে, আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস শেষ হলো। তার মানে তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কোনো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তো এগুলো তো উনি করাইলাম না। তারপর হলো যে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট যে একটা খুললে একটা উনি একটা যে চার্ট করে দেখাবে বা এই ধরনের কিছু দেখাইলো না। আমি আজকে আসলে অনেক লেট হয়ে গেছে, অফিস থেকে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। আমি জাস্ট জয়েন করলাম আর দেখলাম যে অনেক দূর পর্যন্ত শেষ হয়ে গেছে। তো কিছু থাকলে হয়তো বা কোশ্চেন করা যেত, বুঝছেন। না কোশ্চেন করা যেত, মানে আমি কোশ্চেন করার জন্য সময় দিল না, হুট করে দিকে বের হয়ে গেল সালাম দিয়ে। কিন্তু যে একটা স্পিকার অন করে যে একটা কল মানে ইয়েটা মানে মিউট করে যে একটা কল দিব আনমুট কইরা মানে বলবো তাই কোশ্চেন করবো সে সুযোগটা পাইলাম না। তো উনি তো এখানে কোশ্চেন করা অনেক কিছু ছিল, সে জার্নালের সাথে অনেক কিছু রিলেটেড, সেগুলো সময় দিতে দিল না। একটু কাজ করতে পারেন ভাইয়া। হ্যাঁ সেটা হচ্ছে কি, মানে যদি এই 19 ব্যাচ যেটা আছে, এই ব্যাচে যদি আপনি একটু কাইন্ডলি ইয়া করতে পারেন, এই কোশ্চেন গুলা নোট আকারে দিতে পারেন, তাতে আমাদেরও কিছু হয়তো বা উপকার হতে পারে। দেখা যাচ্ছে আপনার যে কোশ্চেন গুলো সেগুলা আমরাও একটু আমি কিন্তু এক্সপেকটেশন নিচ্ছিলাম বুঝছেন ভাইয়া, কারণ 2 ঘন্টা ক্লাস, কারণ আমি ভাবছি হয়তো বা জার্নাল থেকে সবকিছু একটা অন্য একটা পুরো একটা টপ আপ চার্ট একটা দেখাবে যে জার্নাল থেকে কি করে ইনকাম স্টেটমেন্ট যায়, ব্যালেন্স শিট মানে তৈরি করা যায়, উনি হয়তো সবকিছু দেখাবে। কিন্তু উনি মানে তো শুধু জার্নাল তো তৈরি করে শেষ করে দিল। না, এটা এটা কি মনে হয় নেক্সট ক্লাসে আমি জাস্ট বললাম না যে জাস্ট জয়েন করলাম, তো না হলে কি কোশ্চেন গুলো রাখতে পারতাম, হয়তো কোশ্চেন গুলা আরো করা যেত। আমি জাস্ট জয়েন করলাম তো আর দেখলাম যে ক্লাস শেষ হয়ে গেল, এর জন্য আগামাথা কিছুই বুঝতে পারিনি, হয়তো বা পরবর্তীতে ভিডিও দেখে আর কি তাই বলে করা তো যাবে। ক্লাস হয়ে গেছে, যাই হোক আমি দেখি দিদারুল ভাইকে আমি বলি দেখি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। জি জি ভাই, আপনারা সবাই ভালো থাকেন। সবার সব আমাদের তো পার্টিসিপেন্ট কম বুঝছেন, সবাইকেই কোশ্চেন করতে হবে। আমরা যে কজন পার্টিসিপেন্ট আছে সবাই এক্সপেরিয়েন্স, কিন্তু এর মধ্যে থেকে সবাইকে কোশ্চেন করা উচিত। আবার তো কোশ্চেন কম করি। না, এটাই যে আসলে কোশ্চেনটা কম আসে, এক্সপেকটেশনটা আমাদের আসলে একটু বেশি ছিল যে হয়তো বা আমি আপনি বা আরো দুই একজন টুকিটাকি কোশ্চেন করতে পারি, কিন্তু আর একটু যদি কেউ ডিপলি কোশ্চেন গুলো করতো, তাদের যে প্রবলেম গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা ডিসকাশন করলে দেখা যেত যে আমাদেরও সেই বিষয়গুলা নিয়ে একটু সহজ হতো। হ্যাঁ, এটা তো হয়তো বা অবশ্যই কোশ্চেন যত করা যাবে তত তত হলো যে প্রবলেম গুলো মানে সলভ গুলো বের হয়ে যাবে। মানে এটা তো শুধু ডেফিনেটলি এই ব্যাপারে কিন্তু আমাদের যে আহ, আহ, মানে ম্যাডাম আছেন, উনি কিন্তু বলছেন যে আপনারা কোশ্চেন করবেন এবং আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য মূলত এখানে, উনি কিন্তু বলে দিচ্ছেন। কিন্তু আসলে প্রবলেমটা আমাদের, আমরা কোশ্চেন কি ভিতর থেকে আসে না না আমরা আসলে ওইটা উৎপাদন করতে পারি না, জানি না। ঠিক আছে, তবে আমি যেখানে যেখানে ঠেকতেছি, বোঝার প্রয়োজন হচ্ছে, আমি সেই বিষয়গুলো কিন্তু কোশ্চেন করছি। আপনিও দেখলাম যে আপনার যেখানে জানার প্রয়োজন আপনি এখানে জিজ্ঞাসা করেন। হঠাৎ হয়তো বা আজকে তারার মধ্যে বা কিছু হবে, এজন্য আমার মনে চলে গেল। মনে হয় তাই, ওনার মধ্যে কোনো কাজ আছে। জি জি, আপনি একটু কাইন্ডলি ভাই আপনার যে কোশ্চেন গুলো আছে, লিখিতই হোক বা ওয়ার্ডে হোক, যেভাবে হোক আপনি এটা একটু সাজায়েন। ওকে ভাই সাজায় যদি সোমবার। একটু গ্রুপে শেয়ার করতেন খুব উপকার হতো আমাদের জন্য, বুঝছেন ভাইয়া। ভাই আমি তো বেসিক্যালি হলো কষ্টে গেল, কষ্টের বাজেটের না। কস্ট বাজেটের না, আচ্ছা আচ্ছা। তারপরেও একজন টপ লেভেলে গেলে ফুল অ্যাকাউন্টসটাই জানতে হয়, পিওর অ্যাকাউন্টস অফ ফাইন্যান্স, কস্ট, বাজেট, ভ্যাট এন্ড ট্যাক্স, ওভারঅল নলেজটা রাখতে হয়।
আচ্ছা, আচ্ছা, বুঝতে যেহেতু আমরা সবাই অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নাই এখানে, তো ওভারঅল আমাদেরকেই জানতে হবে, তার মধ্যে টপ লেভেলে তো লিড করা যাবে না। এই ইয়ে থেকে এই কোচিংটা করা আগে, ট্রেনিংটা করা, এবং সেই ট্রেনিং থেকে যদি বেনিফিট না পাই না, তবে আমি এক্সপেক্ট করতেছি যে আমাদের এরকম একটা ইয়া হয়তো বা হবে যেখানে হচ্ছে মানে ফাইনাল, আমি আশা করছি 7 ক্লাসে পাবো যে জার্নাল জার্নাল থেকে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, এবং ট্রায়াল ব্যালেন্স মানে আমি মানে সোজা কথা জিরো থেকে আর কি একটা পেয়ে যাব আমি আশা করতেছি। যদি ওই এরকমই তো হওয়ার কথা, আপনি যেভাবে বলতেছিলেন এরকমই তো হওয়ার কথা। এটা যে একটা কারণ এইভাবে হচ্ছে কি হ্যাঁ, কারণ হচ্ছে কি আমরা কিন্তু ক্লাসে ওই যে কোডগুলা ম্যাডাম আমাদেরকে শিখিয়েছেন সেই কোডগুলো আমরা পেয়েছি, বাট কোডগুলো আসলে কিভাবে ইউটিলাইজ করতে হয় আমি কিন্তু আসলে এই বিষয়টা এখনো বুঝিনি, হয়তো বা ওই পর্যায়ে গেলে বিষয়গুলা নিয়ে কোশ্চেন করতে পারতাম। এখন আপনারা কিরকম কি বুঝছেন আমি জানি না, ওই হয়তো বা কোডগুলোর ওই সাব ক্যাটাগরি থাকে, তো ওই সাব ক্যাটাগরি অনুসারে ওটা অনেকে ফাংশনের মাধ্যমে করে, অনেকে ব্যাংকের যে একটা ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট থাকে ইয়ারলি নেয়, ওইটা থেকেও মনে করি স্টেটমেন্টটা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু ব্যালেন্স শিট তৈরি করা যায়, এটা ফাংশনের মাধ্যমে করা যায়। ম্যাডাম তো ওই সাইড দিয়ে এখনো যায় নাই, কিন্তু ওই সাইড দিয়ে না গেল কিন্তু কোনো একটা তো থিম আমাদেরকে তো দিবে, এই যে টোটালি একটা আপনি যেভাবে বললেন যে জার্নাল টুলে লেজার টু ট্রায়াল ব্যালেন্স, সাজেস্টেড ট্রায়াল ব্যালেন্স, তো এভাবে কোনো কিছু যায় না, দেখি নেক্সট ক্লাসে কি যায়। না, এটাই বলতেছিলাম যে আমরা আশাবাদী, যে দেখা যাক নেক্সট উইক ইনশাল্লাহ কি হয়। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনার। জি 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 ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড নাইট।